আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকালে ঘুমিয়ে আছি, হঠাৎ আমার দম যেন বন্ধ হয়ে আসছে। তাই চোখ করে তাকিয়ে দেখি রাইসা আমার নাক টিপে ধরে আছে। রাইসার হাত সরিয়ে বললাম, আপনি তুমি আমার নাক টিপে ধরলে কেন? রাইসার বয়স মাত্র 5 বছর। তোমাকে সকাল থেকে ডাকছি, তুমি উঠছো না কেন? এত সকাল সকাল কেন ডাকছো? আব্বু তোমাকে ঘুম থেকে উঠিয়ে দিতে বলছে। ঠিক আছে আপনি তুমি বসো, আমি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে। তারপর বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকে গেলাম। ফ্রেশ হয়ে রাইসাকে নিয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি নানা নানি আর মামা মামি আমার জন্য নাস্তার টেবিলে বসে আছে। গুড মর্নিং। গুড মর্নিং। মামা আমাকে ডাকছো? তুই না দেশে যাবি বলছিস, তোর সবকিছু গুছিয়ে রাখ, আজ রাত 12টায় তোর ফ্লাইট। আব্বু, আমি ভাইয়ের সাথে বাংলাদেশে যাব। মামনি, আমরা সবাই আরো কিছুক্ষণ পরে যাব। না না, আমি ভাইয়ের সাথে যাব। দাদু ভাই, আমরা পরে যাব। রাইসা আপনি ভাইয়া আবার আসবো, তখন তোমাকে নিয়ে যাব আর তোমার সাথে সব সময় মোবাইলে কথা বলবো। তাহলে ঠিক আছে, আমার সাথে কিন্তু সব সময় কথা বলতে হবে। ওকে আপনি। তারপর সবার সাথে নাস্তা করে মার্কেটে চলে গেলাম গাড়ি নিয়ে। বাড়ির সবার জন্য মার্কেট করে নিয়ে আসলাম। নানা নানি মামা মামি রাইসা, তাদের জন্য মার্কেট করে নিয়ে আসলাম। তারপর মার্কেট থেকে বেরিয়ে রাইসার জন্য চকলেট আর আইসক্রিম নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে সবারটা সবাইকে বুঝিয়ে দিলাম। তারা বলেছে আমি তাদের জন্য এগুলো কেন নিয়ে আসলাম। তারপর আমি রুমে এসে দেখি বুড়ি মানে রাইসা বিছানায় শুয়ে মোবাইলে গেমস খেলতে আছে। আমাকে দেখে বিছানায় নেমে দৌড়ে এসে জড়িয়ে ধরলো। ভাইয়া, আমার চকলেট আইসক্রিম কোথায়? আমি কি আমার বুড়ির এগুলো না এনে পারি? এই নাও। তুমি আমার লক্ষ্মী ভাইয়া। ছা। দেখতে দেখতে এখন আমি এয়ারপোর্ট আছি। মামা মামি নানা নানি আর রাইসা সবাই এয়ারপোর্টে এসেছে, তারা আমাকে এগিয়ে দেওয়ার জন্য। আপনাদের একটা কথা বলতে ভুলে গেছি, আমি যে বাড়িতে যাচ্ছি এটা আব্বু আম্মু কেউ জানে না। আপু দুলাভাই যদি ফোন দিয়ে জিজ্ঞেস করে তুই কোথায়, তখন কি বলবো? বলবে আমি বাহিরে কোথাও আছি, আর আমি তো সকালে বাড়িতে পৌঁছে যাব। আমার মনে হয় না আর এখন ফোন দিবে। যখন সময় পাবি এখানে চলে আসবি। তোকে ছাড়া কিছু ভালো লাগে না, তুই বাসায় থাকলে অনেক ভালো লাগে। বাংলাদেশে গিয়ে এই বুড়ো নানাকে আবার ভুলে যাস না। এই নানা ভাই, তোমার কাছে আমার বউকে রেখে যাচ্ছি। যদি আমার বউয়ের কিছু হয় তোমার খবর করে ছাড়বো। বউ মানে নানির কথা বলছি। ঠিক আছে মামি, আমি গেলাম। আমার ছোট বউয়ের খেয়াল রাখবে আর তোমার শরীরের যত্ন নিও। ঠিক আছে, তুমি তো তোমার শরীরের যন্ত্র নিয়ে যাও। বুড়ি, তোমার আম্মুর কথা সব সময় শুনবে, বেশি দুষ্টুমি করো না। ভাইয়া, তোমার সাথে ফোনে কথা। ঠিক আছে ভাইয়া। তারপর সবার কাছ থেকে বিদায় নিয়ে ভিতরে ঢুকে গেলাম। সবার চোখে পানি। আসবে না কেন? ছোটকাল থেকে তো তাদের কাছে বড় হয়েছি, আমার চোখে 2 ফোঁটা পানি পড়ল। এয়ারপোর্টের ভিতরে সব কাজ শেষ করে বিমানে গিয়ে বসলাম। 20 মিনিট পর বিমান বাংলাদেশের উদ্দেশ্যে উড়ে গেল। তাহলে এবার চলুন পরিচয়টা দিয়ে দেই। এতক্ষণ তো বক বক করে গেছি, আমাকে সবাই চিনেন। তারপরে বলি, আমি রাসেল। লেখাপড়া শেষ করেছি কিছুদিন হয়েছে। আমার পরিবারের জনসংখ্যা 5 জন। আমি, আব্বু আম্মু, ভাইয়া ভাবি। বড় ভাইয়ার বিয়ের সময় ছিলাম না, কারণ ওই সময় আমার গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা ছিল। ভাবিকে ছবিতে দেখেছি, মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার সাথে ফোনে কথা হয়। ভাবি একটু মজার লোক। তো যাই হোক, আব্বু আর ভাইয়া নিজেদের ব্যবসা বাণিজ্য সামলায়। বাংলাদেশের কোটিপতিদের মধ্যে আমার বাবা একজন। এবার বাবার বিষয়টা খুলে বলি। আমার বাবার পরিবারের লোক একটা সড়ক দুর্ঘটনায় মারা যায়। তারপর বাবা পুরো এতিম হয়ে যায়। তারপর বাবা বাড়িটা রেখে বাকি সবকিছু বিক্রি করে দেয়। এরপর আব্বু আমেরিকা চলে আসে। আমেরিকা এসে নানার কোম্পানিতে চাকরি দেয়। আস্তে আস্তে নানার কাছে আব্বুকে অনেক ভালো লাগে, কারণ আব্বু নিজের কোম্পানির মতো কাজ করে। এরপর নানা সিদ্ধান্ত নেয় তার বড় মেয়ে মানে আম্মুর সাথে আব্বুর বিয়ে দেয়। এইভাবে দেখতে দেখতে তাদের সংসার ভালো চলতে লাগলো, আর নানার কোম্পানি আরো বড় হয়ে গেল। তারপর আব্বু সিদ্ধান্ত নেয় তিনি বাংলাদেশে ব্যবসা করবে। তারপর আমার যখন 10 বছর, তখন আব্বু বড় ভাইয়াকে নিয়ে বাংলাদেশ চলে যায়, আমাকে আমেরিকা রেখে যায়। আমি এখানে থেকে পড়াশোনা করছি। আব্বু আম্মু আর ভাইয়া যাওয়ার 2 বছর পর আমি বাংলাদেশে গেছি।
আব্বু আম্মুর সাথে কিছুদিন থেকে চলে আসবো, কিন্তু বাংলাদেশে আমার ভালো লাগে না, তাই 7-8 দিন থেকে আমেরিকা চলে আসি। আপনাদের সাথে কথা বলতে বলতে বাংলাদেশ এয়ারপোর্টে এসে বিমান ল্যান্ড করলো। তারপর বিমান থেকে নেমে ঘড়ির দিকে তাকিয়ে দেখি সকাল 7টা বেজে গেছে। আমার আসার কথা আব্বু শুনলে গাড়ি পাঠিয়ে দিত, কিন্তু তাদের সারপ্রাইজ দিব বলে বলি নাই। এয়ারপোর্টের ভিতরে সব কাজ শেষ করে বাহিরে আসলাম। এসে একটা ট্যাক্সি নিয়ে বাসায় যেতে লাগলাম। বাংলাদেশ আগের থেকে অনেক উন্নত হয়ে গেছে। আগে যখন আসছি তখন ভালো লাগে নাই, কিন্তু এখন অনেক ভালো লাগছে। হঠাৎ রাস্তার পাশে তাকিয়ে দেখি একটা মেয়ে গাড়ির সাথে হেলান দিয়ে সিগারেট টানছে। মেয়েটার চেহারা ঠিকভাবে দেখছি না। হঠাৎ একটা ছেলে আসলো বাইক নিয়ে। মেয়েটা বাইকে উঠে ছেলেটার সাথে যেতে লাগলো। তারপর মেয়েটা চারপাশে তাকালো। আমি মেয়েটার চেহারা দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম। এটা কোনো মেয়ে না, একটা পরী। মেয়েটাকে দেখতে অনেক সুন্দর। বাংলাদেশেও এত সুন্দর মেয়ে আছে আগে তো জানতাম না। কিন্তু মেয়েটার একটা জিনিস ভালো লাগে নাই, সেটা হলো সে ছেলেদের মতো শার্ট প্যান্ট পরে আর সিগারেট টানে। তো যাই হোক, মেয়েটা চলে গেল ছেলেটার সাথে। প্রায় 1 ঘন্টা পর ট্যাক্সি বাড়ির সামনে এসে থামলো। আমি ট্যাক্সি থেকে নেমে ভাড়া দিয়ে দিলাম। আসার সময় মামা বাংলাদেশি টাকা 50,000 দিল। আমি জিনিসগুলো নিয়ে বাসার ভিতরে যেতেই দারোয়ান আমাকে আটকে দিল। কোথায় যাচ্ছেন আর কাকে চান? জি, আমি এই বাড়ির মালিকের ছোট ছেলে। আমাকে আপনার পাগল মনে হয়? কেন? স্যারের ছোট ছেলে আমেরিকা থেকে, সে যদি আসতো তাহলে স্যার আমাকে আগে থেকে বলে রাখতো। আপনার স্যারের ছোট ছেলেকে কখনো দেখেছেন? জি না। তাহলে আপনি তাকে চিনবেন কেমন করে? ঠিক আছে, আমি প্রমাণ দেখাচ্ছি। তারপর মোবাইল বের করে পরিবারের সবার সাথে ছবি দেখালাম এবং আমার কার্ড দেখালাম। তখন দারোয়ান বলল, সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারি নাই। কোনো সমস্যা নেই। আর একটা কথা, আমাকে স্যার নয়, নাম ধরে ডাকবেন। আমি আপনার ছেলের মতো। তুমি পুরো স্যার আর জীবনের মতো। ঠিক আছে, আমি ভিতরে গেলাম। আমার হাতে জিনিসগুলো দাও, আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে, চলুন। দরজার সামনে এসে কলিং বেল চাপ দিলাম। তারপর ভাবি এসে দরজা খুলে দিল। আমাকে দেখে এক দৌড়ে ভিতরে ঢুকে গেল। মানে কিছু বুঝলাম না। দারোয়ান চাচা জিনিসগুলো ভিতরে রেখে বাহিরে চলে গেল। হঠাৎ আম্মু এসে আমাকে জড়িয়ে ধরলো। কেমন আছিস বাবা? তুই আসবি, আমাদেরকে বলবি না কেন? আর তোর মামা মামি তো আমাদের বলে নাই। আসলে আম্মু মানা করছি, তোমাদের সারপ্রাইজ দিব বলে বলি নাই। তুমি কেমন আছো আম্মু? আমি এখন অনেক ভালো আছি তোকে দেখার পর। তা ভাইয়া আব্বু কোথায়? আর ভাবি আমাকে দেখে দৌড়ে পালালো কেন? তোর আব্বু আর জীবন সকালে অফিসে চলে গেছে। অফিসে কি যেন গুরুত্বপূর্ণ কাজ আছে। ও, তা ভাবি আমাকে দেখে দৌড়ে পালালো কেন? হয়তো তোকে দেখে লজ্জা পেয়েছে। আমাকে দেখে লজ্জা পাওয়ার কি আছে? আমি তো ওনার ছোট ভাইয়ের মতো। আস্তে আস্তে কথা বলতে বলতে ঠিক হয়ে যাবে, তুই রুমে যা। আমি কোন রুমে যাব? তোর যে রুম ভালো লাগে ওই রুমে যা। তারপর আমি একটা রুমে চলে আসলাম। রুমে এসে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি আম্মু আর ভাবি টেবিলে নাস্তা দিচ্ছে। আমি গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। সাদিয়া, রাসেলকে নাস্তা দাও। দিচ্ছি আম্মু। কি ব্যাপার ভাবি, তুমি আমাকে দেখে এত লজ্জা পাও কেন? মোবাইলে তো ভালো দুষ্টুমি করছো। তখন তো মোবাইলে বলছি, তাই তেমন লজ্জা পাইনি। এখন তো সামনাসামনি, তাই একটু লজ্জা পাচ্ছি। লজ্জা পাওয়ার কিছু নেই, আমি আপনার ছোট ভাইয়ের মতো। তারপর নাস্তা করে রুমে চলে আসলাম। রুমে এসে একটা ঘুম দিলাম। বিকেলে ঘুম থেকে উঠে দেখি 5টা বাজে। পুরো রাতে ঘুমাইনি তো, তাই ঘুম ভাঙতে দেরি হয়েছে। আব্বু হয়তো বুঝতে পারছে আমি পুরো রাতে জার্নি করে আসছি, তাই আর ডাকে নাই। বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে একটা জামা গায়ে দিয়ে নিচে আসলাম। তারপর আম্মুকে বলে বাহিরে এসে গাড়ি নিয়ে মার্কেটে চলে আসলাম। মার্কেট থেকে একটা সিম কার্ড কিনে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। ভাবি এসে দরজা খুলে দিল। ভিতরে ঢুকে দেখি আব্বু আর ভাইয়া সোফায় বসে কফি খাচ্ছে। কিরে, কেমন আছিস? কাউকে না বলে আসিস যে? আমি ভালো আছি, তোমাদের সারপ্রাইজ দিব বলে। তোর নানা নানি, মামা মামি আর বুড়ি কেমন আছে? সবাই ভালো আছে। সবার সাথে কিছুক্ষণ গল্প করে রুমে চলে আসলাম। তারপর মামির কাছে ফোন দিলাম। সবার সাথে কথা বলে রাতের খাবার খেতে চলে গেলাম। তা এখন কি করবি? এখন আমি কিছু করব না, আগে পুরো বাংলাদেশ ঘুরে দেখব। তারপর ভাইয়ের সাথে অফিস দেখাশোনা করব। তোর যেটা ভালো মনে হয় করিস। রাতের খাবার খেয়ে রুমে এসে কিছুক্ষণ মোবাইল টিপে ঘুমিয়ে গেলাম।
সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার সাথে নাস্তা করে বাহিরে চলে আসলাম। আসার সময় গাড়ি নিয়ে আসি নাই, রিক্সা নিয়ে ঘুরতে লাগলাম। হঠাৎ দেখি একটা ছেলে রাস্তার পাশে মাথা নিচু করে বসে আছে। আমি রিক্সা থামিয়ে ছেলেটার কাছে গেলাম। আপনি এভাবে রাস্তার পাশে বসে আছেন কেন? আমি যে অফিসে চাকরি করতাম সেই অফিসের বস আমাকে অন্য লোকের কথাই ভুল বুঝে অফিস থেকে বের করে দিয়েছে। এখন আমি আমার পরিবার নিয়ে কিভাবে চলবো? পরিবারের সব দায়িত্ব আমার উপর। তোমার অফিসে কি হয়েছে যার জন্য তোমাকে বের করে দিল? অফিসের বস তার অফিসের একটা কর্মচারীকে একটা ফাইল দিয়েছে, তাকে ফাইলটা করে দেওয়ার জন্য, কিন্তু সে ফাইলটা ঠিকভাবে করতে পারে নাই। পরে সে আমার নাম বলেছে যে আমি নাকি তার ফাইলটি রেডি করে দিচ্ছি। পরে বস আমাকে ডেকে নিয়ে নানা ধরনের কথা শুনিয়ে অফিস থেকে বের করে দিল। তোমার নাম কি আর তোমার পরিবারে কে আছে? আমার নাম আকাশ। পরিবারে 2 বোন 2 ভাই। বোন আর ভাই আমার ছোট। এক বোন ইন্টার প্রথম বর্ষে পড়ে, আর এক বোন ক্লাস 9-এ পড়ে, আর ছোট ভাই মাদ্রাসায় পড়ে। ঠিক আছে, আমি তোমাকে চাকরি দিব, তোমার কোনো টেনশন নেই। তুমি রহমান কোম্পানির নাম শুনেছো? জি শুনেছি, আর কোম্পানিটা তো অনেক বড়। আমার মতো ছেলেকে ওই কোম্পানিতে চাকরি দিবে। তুমি জানো ওই কোম্পানির মালিক এর ছোট ছেলে আমি, রাসেল চৌধুরী। তুমি অফিসে যাওয়ার পর দারোয়ান কিছু বললে আমার এই কার্ডটা দেখাবে, তাহলে আর কিছু বলবে না। আপনাকে কি বলে ধন্যবাদ দিব? আপনি আমার অনেক বড় উপকার করলেন। আপনি না তুমি, আর অফিসে নিজের মতো কাজ করবে। আর বেতনের কথা আমি ফোনে বলে দিব, ওটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তোমার কাগজপত্র সব নিয়ে যাবে। আকাশ চলে গেল। আমি আর দাঁড়িয়ে না থেকে রিক্সা নিয়ে একটা পার্কের সামনে চলে গেলাম, আর রিক্সা চালক চাচাকে 2000 টাকা দিলাম। বাবা, আমাকে এত টাকা দাও কেন? আমার তো ভাড়া মাত্র 50 টাকা। চাচা, আমি আপনাকে খুশি হয়ে দিয়েছি। কিন্তু বাবা, চাচা মনে করেন আপনার ছেলে টাকাটা দিছে। তোমার মতো ছেলে হয় না। দোয়া করি আল্লাহ যেন তোমার মতো ছেলে সবার ঘরে দেয়। চাচা, আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে আমি, তোমার চাচি, আর একটা মেয়ে আছে। সে এবার ক্লাস 10-এ পড়ে। ও, তো চাচা এই কার্ডটা রাখেন। যদি কখনো কোনো সমস্যা হয় এই নাম্বারে একটা ফোন দিবেন, আমি সব সময় আপনার পাশে আছি। ঠিক আছে বাবা। তারপর চাচা চলে গেল। আমি পার্কের ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে দেখি সব জোড়া জোড়ায় বসে আছে। হঠাৎ একটা জায়গায় চোখ পড়তে আমি পুরো অবাক হয়ে গেলাম। ভালোবাসা শব্দটা হয় না কখনো পুরনো, হয় না কখনো মলিন, হয় না ধূসর কিংবা বর্ণহীন, যা শুধু রংধনুর রঙে রঙিন, হোক না সেটা এপার কিংবা ওপারের। তারপরেও ভালোবাসা তো শুধুই ভালোবাসা। শুধু কাছে পাওয়ার জন্য ভালোবাসা নয়, শুধু ভালো লাগার জন্য ভালোবাসা নয়। নিজের সুখ বিসর্জন দিয়ে ভালোবাসার মানুষকে সুখী রাখার নামই ভালোবাসা। তারপর চাচা চলে গেল। আমি পার্কের ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে দেখি সব জোড়ায় জোড়ায় বসে আছে। হঠাৎ একটা জায়গায় চোখ পড়তে আমি পুরো অবাক হয়ে গেলাম। দেখি গতকালে সেই মেয়েটা বাইকের উপর বসে আছে, আর কিছু ছেলে একটা ছেলেকে মারতে আসে। তখন আমি একটা লোককে জিজ্ঞেস করলাম, ভাই, ওরা ছেলেটাকে এভাবে মারছে কেন? ওই যে বাইকের উপর বসে আছে, সে হচ্ছে এই এলাকার এমপির মেয়ে মারিয়া। ছেলেটা পানি খাওয়ার সময় মারিয়ার গায়ে পানি পড়েছে, তারপর ওর লোকেরা তাকে মারতে লাগলো। ছেলেটা হয়তো ইচ্ছে করে পালাই নাই। আমি দেখছি মারিয়া মেয়েটা ইচ্ছা করে ছেলেটার সাথে ধাক্কা খেয়েছে। মেয়েটা অনেক খারাপ, গরিবকে মানুষ মনে করে না, তার বাবার পাওয়ারে চলে। এমপি সাহেব কিছু বলে না। ঠিক আছে, আমি দেখছি। ওখানে গেলে আপনাকে মারবে, ওখানে যাবেন না। আপনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন। আমি সোজা গিয়ে মারিয়ার গালে 2টা থাপ্পড় মেরে দিলাম। পার্কে সবাই অবাক চোখে তাকিয়ে আছে, হয়তো ভাবছে আমি কে আর আমার কত বড় সাহস আমি এমপির মেয়ের গালে থাপ্পড় মেরেছি। কুত্তার বাচ্চা, তোর সাহস কি করে হয় এমপির মেয়ের গায়ে হাত তোলার? চুপ, আর একটা কথা বলবি না। তুই নিজেকে কি মনে করিস? বাবার ক্ষমতা দেখিয়ে যা ইচ্ছা তাই করে যাবি? আগে এটা মনে রাখবি, এই মানুষদের জন্য তোর বাবা এমপি হয়েছে, সো তাদের সম্মান দিতে শিখবি। তুই কি রে? আমি তোর কথা মতো চলবো? ওই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? ওকে বুঝিয়ে দে আমার গায়ে হাত তোলার পরিণাম কত ভয়ঙ্কর। মারিয়ার কথায় সবগুলো আমাকে মারতে আসলো। আমি সবগুলোকে মারতে রাখলাম। ওরা ছিল 5 জন। এই 5 জনকে মারতে আমি একাই যথেষ্ট। আমি আমেরিকা থেকে জিম করে বডি বানিয়ে রেখেছি। সবগুলা মায়ের খেয়ে দৌড়ে পালাও। আমি মারিয়ার কাছে গিয়ে বসলাম। তোকে আর যদি কখনো দেখি মানুষকে অন্যায়ভাবে তাদের গায়ে হাত তুলতে, তখন আমার থেকে কেউ খারাপ হবে না বলে পার্ক থেকে বেরিয়ে চলে আসলাম বাসায়। কলিং বেল চাপ দিলাম। ভাবি এসে দরজা খুলে দিল। এতক্ষণ কোথায় ছিলে তুমি? একটু বাইরে ঘুরতে গেছি ভাবি। আমাকে নিয়ে গেলে না কেন? তুমি তো আমার সাথে লজ্জায় কথা বলতে পারো না,
আর তুমি কি আমাকে বলছো? আমি বলি নাই, তুমি জিজ্ঞেস করছো। সারাদিন বাসায় থাকি, কোথাও ঘুরতে যেতে পারি না। তোমার ভাই সারাদিন অফিসে থাকে। তুমি বলো, একা একা বাসায় ভালো লাগে? একা কোথায়? আম্মু তো বাসায় আছে। আম্মুর সাথে তো গল্প করি। আমি কি বাইরে ঘুরতে যেতে পারি না? ঠিক আছে ভাবি, বিকালে রেডি হয়ে থেকো, তোমাকে নিয়ে ঘুরতে যাব। তুমি আমার লক্ষ্মী দেব। ঠিক আছে, আমি এখন রুমে গেলাম। তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। আমি রুমে এসে ওয়াশরুমে ঢুকে গোসল করে একটা জামা গায়ে দিয়ে নিচে চলে আসলাম। টেবিলের সামনে এসে দেখি ভাবি সব খাবার সাজিয়ে রেখেছে। আমি একটা চেয়ার টেনে বসলাম। আম্মু কোথায় ভাবি? খাবার খাবে না? তুমি বসো, আমি আম্মুকে ডেকে আনছি। ভাবি আম্মুকে ডেকে নিয়ে আসলো। আমার পাশে একটা চেয়ার টেনে বসালাম। আপনাদের একটা কথা বলে রাখি, আমার মায়ের পুরো পরিবার আমেরিকার নাগরিক। আব্বু সবাইকে বাংলা ভাষা শিখিয়েছে। ভাবি আমাকে আর আম্মুকে খাবার বেড়ে দিল। আম্মু, একটা কথা বলবো, রাগ করবে না তো? কি কথা বৌমা? তুমি আমার আম্মু, তোমাকে বলবো না তো কাকে বলবো? ঠিক আছে রাসেল, তুই সাদিয়াকে আজকে একটু বাইরে নিয়ে ঘুরে আসিস। সেটা তোমাকে বলতে হবে না, ভাবি আমাকে বাসায় আসার পর বলেছে। ও, তারপর খাওয়া দাওয়া করে রুমে চলে আসলাম। রুমে এসে বিছানায় শুয়ে মোবাইল নিয়ে ভাইয়াকে ফোন দিলাম। বল। কি করো ভাইয়া, খাওয়া দাওয়া হয়েছে? মাত্র আব্বু আর আমি খাওয়া দাওয়া করে আসলাম। ও, তোমাকে যেটার জন্য ফোন দিছি, তোমার কাছে আকাশ নামে একটা ছেলেকে পাঠিয়েছি, সে কি গেছে? আসছে। তোর কথা বলায় চাকরি দিয়ে দিছে, আর বেতন প্রথম অবস্থায় 30,000 টাকা ধরেছে। বলেছে কাজ দেখে পরে বাড়ি দিবে। অনেক ধন্যবাদ ভাইয়া। আর একটা কথা, তাদের একটা ফ্ল্যাট দিয়ে দিও, আর আসা যাওয়ার জন্য অফিস থেকে একটা গাড়ি দিও। ঠিক আছে, আগে তার কিছুদিন কাজ দেখি, তার দিব। ওকে। আর তুমি কি আজকে একটু তাড়াতাড়ি বাসায় আসতে পারবে? কেন? আসলে ভাবিকে নিয়ে বিকালে বাইরে ঘুরতে যাব, যদি তুমি সাথে থাকো তাহলে অনেক ভালো লাগবে। ঠিক আছে, আমি চলে আসবো। আরো কিছুক্ষণ কথা বলে রেখে দিলাম, তারপর একটা ঘুম দিলাম। বিকালে ভাবি রুমে এসে ডাকতে লাগলো। কি হয়েছে ভাবি, ডাকছো কেন? দুপুরে কি কথা হয়েছে তোমার সাথে? ও সরি ভাবি, আমার মনে ছিল না। তুমি রেডি হয়ে নাও, আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে আসতেছি। ভাবি রুম থেকে বেরিয়ে গেল। আমি রেডি হয়ে রুম থেকে বেরিয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি ভাইয়া চলে এসেছে। আমি ভাইয়াকে বললাম তাড়াতাড়ি রেডি হয়ে নিতে। কিছুক্ষণ পর ভাইয়া ভাবি রুম থেকে বেরিয়ে আসলো। দুজনকে অনেক মানিয়েছে। তারপর বাহিরে এসে গাড়ি নিয়ে বের হলাম। আমি গাড়ি চালাচ্ছি, ভাইয়া আর ভাবি দুজনে পিছনে বসেছে। তারপর একটা পার্কের সামনে গাড়ি থামালাম। ভাইয়া ভাবি নেমে ভিতরে ঢুকে গেল। আমি গাড়িটা পার্কিং করে ভিতরে ঢুকলাম। তাদের সাথে ঘুরতে ঘুরতে রাত 9টা বেজে গেছে। একটা রেস্টুরেন্টে ঢুকে খাবার খেয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে যে যার রুমে চলে গেলাম। আম্মু বলেছে খাবার খেতে, আমরা বলেছি বাহির থেকে খেয়ে এসেছি। এভাবে দেখতে দেখতে আরো 7 দিন চলে গেল। মারিয়া মেয়েটাকে দেখি এখন বেশিরভাগ আমার সামনে ঘুরঘুর করে। আগের মতো জামা কাপড় পরে না, শাড়ি পরে থাকে। তাকে এভাবে দেখে আমার অনেক ভালো লেগেছে। একদিন সবাই মিলে সোফায় বসে কফি খাচ্ছি আর গল্প করছি। সেদিন শুক্রবার ছিল, তাই সবাই বাসায়। হঠাৎ কলিং বেল বেজে উঠল। আম্মু গিয়ে দরজা খুলে দিল। কিছুক্ষণ পর দেখি আম্মুর সাথে একটা আব্বুর বয়সী লোক আর আম্মুর বয়সী একজন মহিলা ভিতরে ঢুকলো। দেখো কে এসেছে। আরে রফিকুল যে, হঠাৎ না বলে আমার বাসায়? কেন, আমি কি তোর বাসায় আসতে পারি না? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। সাদিয়া মা, ওনাদের জন্য নাস্তার ব্যবস্থা করো। জি আপু। ভাবি চলে গেল ভিতরে। তুই তো আমার ছোট ছেলেকে দেখিস নাই। এ হচ্ছে আমার ছোট ছেলে রাসেল, আর রাসেল ও হচ্ছে আমার ছোটবেলার বন্ধু রফিকুল। রফিকুল বর্তমানে এই এলাকার এমপি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আব্বু তোমরা কথা বলো, আমি একটু বাহিরে গেলাম। ঠিক আছে, যাও। আমি আর কোনো কথা না বলে বাহিরে চলে আসলাম। আর ওইদিকে রহমান, তোর কাছে একটা জিনিস চাইবো, তুই দিবি? দেবার মতো হলে অবশ্যই দিব, বল কি চাস। তোর ছোট ছেলেকে আমার মেয়ের সাথে বিয়ে দিবি? আমার মেয়েটা তোর ছোট ছেলেকে দেখে পছন্দ করে ফেলেছে। সে বলছে তোর ছোট ছেলের সাথে যদি তার বিয়ে না হয় তাহলে সে কিছু একটা করে বসবে। তুই তো জানিস মারিয়া আমার একমাত্র মেয়ে, তার কিছু হয়ে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? এটা তো খুশির কথা, তোর মেয়ে আমার ঘরের বউ হয়ে আসবে। আমার কোনো অমত নেই। রাসেলের মা, তুমি কি বলো? তুমি যেহেতু রাজি, আমি কি রাজি না হয়ে পারি? আর ওনারা তো বাহিরের কেউ নয়, এখানে মানা করার কি আছে? তুই আমার অনেক বড় উপকার করলি।
আপনাদের এই ঋণ কখনো শোধ করতে পারবো না। ঋণ শোধ করতে হবে না, মাইয়াকে ঘরের বউ না সাদের মতো নিজের মেয়ের মতো রাখবো। আমরা কালকে তোর বাসায় গিয়ে বিয়ের তারিখ ঠিক করে আসব। আব্বু, রাসেল এর মতামত নেওয়ার দরকার না? তাকে না জানিয়ে রাজি হওয়া কি ঠিক হবে? আমি জানি রাসেল আমার কথা ফেলবে না। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। তারপর তারা আরো কিছু কথা বলে চলে গেল। আমি এখন বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। আপনারা হয়তো ভাবছেন আমি এই বিয়েতে রাজি হয়েছি কেন। আসলে এই 7 দিনে মারিয়ার চলাফেরা, তার পরিবর্তন, মানুষের সাথে ভালো ব্যবহার করা, এসব দেখে আমার অনেক ভালো লেগেছে। আর মারিয়াকে তো আমি প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি, তাই আব্বুর কথায় রাজি হয়ে গেছি। অনেক ধুমধাম করে বিয়েটা হয়ে গেল। অনেক বড় বড় লোক এসেছে বিয়েতে, আর আমেরিকা থেকে নানা নানি, মামা মামি আর আমার আপুনি এসেছে। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি, ভাবি দরজার সামনে দাঁড়িয়ে আছে, আমাকে ঢুকতে দিচ্ছে না। ভাবি বলো, তোমার কি চাই? কেন দেবরজি, তুমি জানো না বাসর ঘরে ঢুকতে হলে আমার পাওনা দিয়ে ঢুকতে হবে? তোমার আবার কিসের পাওনা? আর আমি কি আগে বিয়ে করছি যে বাসর ঘরে ঢুকতে কি কি করতে হয় আমি জানবো? ঠিক আছে, আমি বলছি। আমার পাওনা হলো তোমার বাসর ঘর সাজিয়েছি, সেটার জন্য টাকা দিতে হবে। তা কত টাকা দিতে হবে? বেশি লাগবে না, 50,000 হলে হবে। ওকে, আমার এই কার্ডটা রাখো, তোমার যত খুশি খরচ করো, আর পাসওয়ার্ড তুমি জানো। তাহলে ঠিক আছে, এবার তুমি ভিতরে যাও। তারপর ভাবি আমাকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিয়ে বাহির থেকে দরজা লাগিয়ে দিল। আমিও ভিতর থেকে দরজা লাগিয়ে দিলাম। আর আমাকে বোকা পেয়েছে। আমি বিয়ের মার্কেট করে কার্ডের সব টাকা শেষ করে ফেলেছি। আমার জানা মতে কার্ডে 20 থেকে 25,000 টাকার মতো আছে। আমি বিছানার দিকে যেতে লাগলাম, কিন্তু ভাবির কাছে শুনেছি স্বামী বাসর ঘরে ঢুকলে স্ত্রী পা ধরে সালাম করতে আসে, কিন্তু মারিয়া তো কিছুই করলো না। মারিয়া বিছানায় ঘোমটা দিয়ে বসে আছে। আমি দাঁড়িয়ে না থেকে যেই না বিছানায় উঠতে যাব, তখন মারিয়া এমন কিছু বলবে আমি কখনো ভাবতে পারিনি। যেজন দিবসে রিচার্জ কিরায়া নিশিতে উড়াই টাকা, দেউলিয়া করিবে প্রেমিকা তাহার পকেট করিবে ফাঁকা। হাই রে দুনিয়া, যে ভালোবাসা বোঝে না তাকে ভালোবাসা শিখাতে যাবেন না, কারণ সে ভালোবাসা শিখবে আপনার কাছে, কিন্তু ভালোবাসবে অন্যজনকে, আর কষ্ট পাবেন আপনি। খবরদার, তুই আমার কাছে আসবি না। এই তুমি এটা কি বলছো? আমি তোমার স্বামী, আমি আসবো না তো কে আসবে? স্বামী? তুই ভাবলি কি করে আমি তোকে স্বামী হিসেবে মেনে নেব? আমি তোর উপর প্রতিশোধ নিতে বিয়ে করেছি। প্রতিশোধ মানে? আমার দোষটা কি? তুই ভুলে গেলি কিছুদিন আগে পার্কে সবার সামনে তুই আমার গায়ে হাত তুলছিস? তোর মনে নেই? আজ পর্যন্ত আমার বাবা মা আমার গায়ে হাত তুলে নাই। তোমার গায়ে হাত কেন তুলছি সেটা তুমি ভালো করে জানো। তুমি অন্যায়ভাবে একটা ছেলেকে মারছো, তাই বাধ্য হয়ে তোমার গায়ে হাত তুলছি। তুই এটাই তো বড় ভুল করছিস। আমি যা খুশি করব, তুই আমার গায়ে হাত তুলছিস কেন? এখন শুধু দেখবি আমি কি করি। তুই এখন ওই মারিয়াকে চিনতে পারিসনি। তাহলে আমাকে বিয়ে করলে কেন? আমি তো তোমাকে বিয়ে করতে চাইনি। তুমি নিজেই তো আমাদের বাসায় তোমার বাবা মাকে পাঠিয়েছো। বিয়েটা না করলে তো তোর উপর প্রতিশোধ নিতে পারবো না, তাই তো মা বাবাকে পাঠিয়েছি। তাই বলে তুমি আমার জীবনটা এভাবে নষ্ট করে দিবে? আমি তো মনে করছি তুমি ভালো হয়ে গেছো, আগের মতো কারোর সাথে খারাপ ব্যবহার করো না, তাই বাবার কথায় রাজি হয়ে গেলাম। এটা তো তোকে দেখানোর জন্য করেছি, যাতে তুই আমার উপর দুর্বল হয়ে পড়িস আর বিয়েতে রাজি হয়ে যাস। তাহলে এখন তুমি কি করতে চাও? সেটা সময় হলে দেখতে পাবি। তুমি আমার সাথে যা করার করো, কিন্তু আমার পরিবারের সাথে কিছু করো না। তাহলে আমি তোকে যা বলবো তোকে তাই করতে হবে। বল রাজি কিনা? ঠিক আছে, আমি রাজি। তুমি যা বলবে আমি তাই করব। ঠিক আছে, এখন গিয়ে সোফায় ঘুমিয়ে পড়। আমি কখনো সোফায় ঘুমাইনি, তাহলে এখন ঘুমাবো কি করে? খাটে তো অনেক জায়গা, আমি একপাশে শুয়ে পড়ি। তুই আমাকে বোকা পাইছিস? তোকে আমার সাথে শুতে দিলে আমাকে একা পেয়ে যদি কিছু করে বসিস। আমি তোদের মতো ছেলেদের ভালো করে চিনি। কথা না বাড়িয়ে সোফায় গিয়ে ঘুমা। আমি কোনো কথা না বলে বিছানার দিকে এগিয়ে যেতে লাগলাম। আমাকে এভাবে আসতে দেখে মারিয়া পিছে যেতে লাগলো। আমি বিছানায় থেকে একটা বালিশ আর একটা কম্বল নিয়ে সোফায় শুয়ে পড়লাম। মারিয়া হয়তো ভাবছিল আমি তার সাথে কিছু করব। মারিয়া বিছানায় শুয়ে পড়লো। আমি তার সাথে অনেক কিছু করতে পারতাম, কিন্তু পরিবারের সম্মানের কথা চিন্তা করে কিছু বলি নাই। তা না হলে ওর মতো এমপির মেয়েকে বাসা থেকে বের করে দিতাম। আবার এমপি বাবার ছোটবেলার বন্ধু। সকালে হঠাৎ ঘুমটা ভেঙে গেল, কে যেন ডাকতে আসে। কথা শুনে বুঝতে পারলাম ভাবি ডাকতে আসে। আমি সোফা থেকে উঠে বালিশ আর কম্বল বিছানায় রেখে দিলাম। মারিয়ার দিকে তাকিয়ে দেখি কি সুন্দর করে ঘুমিয়ে আছে, তার মুখের উপর চুল দিয়ে ঢাকা। ইচ্ছে করছে তার মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে কপালে একটা চুমো দিতাম, কিন্তু মারিয়া আমাকে সে অধিকার দেয় নাই।
তাকে আর না ঠেকে আমি গিয়ে দরজা খুলে দিলাম। তখন ভাবি বলল, কি দেবরজি, রাতে কি বিড়ালটা মেরেছেন? বিড়াল পাবো কোথায়? আমি তো রুমে কোনো বিড়াল দেখি নাই, তাহলে মারবো কেমন করে? আমার দেবরটা দেখে কিছুই বোঝে না। আরে বাসর কেমন করলে? অনেক ভালো ভাবি। বাসর না ছাই, পুরো রাত সোফায় শুয়েছিলাম। খাচ্চুন্নি আমাকে সোফায় শোয়ালো। মনে মনে বললাম, তা বাসর রাতে কি করেছো? ভাবি তুমিও না? বাবা, দেবরজি দেখি লজ্জা পাইছে। তা মারিয়া কি ঘুম থেকে উঠেছে? না, এখনো ঘুমিয়ে আছে। ঠিক আছে মারিয়া, তুমি ফ্রেশ হয়ে নিচে আসো, আমি টেবিলে নাস্তা দিচ্ছি। ভাবি আর কোনো কথা না বলে চলে গেল। আমি বিছানার সামনে এসে দাঁড়িয়ে মারিয়াকে ডাকতে লাগলাম, কিন্তু ওর ওঠার কোনো খবর নেই। তাই বাধ্য হয়ে তার শরীরে টাচ করলাম। হঠাৎ মারিয়া চোখ খুলে দেখে আমি তার হাতের উপর হাত দিয়ে রেখেছি। তোর সাহস কি করে হয় আমার শরীরে টাচ করার? তোর মতলব তো ভালো না। তোমাকে আমি অনেক দেখেছি, কিন্তু তোমার ওঠার কোনো খবর নেই, তাই তোমার হাত ধরে ডাকতে লাগলাম। হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। কেন ডেকেছিস সেটা বল। ভাবি থেকে গেছে দুজনকে ফ্রেশ হয়ে নিচে যেতে, নাস্তা খাওয়ার জন্য। ঠিক আছে, তুই বস, আমি ফ্রেশ হয়ে আসছি। এই বলে মারিয়া ওয়াশরুমে ঢুকে গেল। 30 মিনিট পর বেরিয়ে আসলো। আমি মারিয়াকে দেখে এক ধ্যানে তাকিয়ে আছি। ভেজা চুলে মারিয়াকে অনেক সুন্দর লাগছে। ইচ্ছে করছে তাকে জড়িয়ে ধরি, তার চুলে নাক ডুবিয়ে দেই, কিন্তু সেই অধিকার মারিয়া আমাকে দেয় নাই। হঠাৎ মারিয়া বলল, কোথায় হারিয়ে গেলি? তোকে এতক্ষণ ডাকছি, তুই শুনোস না? কেন ডেকেছো? তুই ফ্রেশ হবি না? তুমি বসো, আমি 2 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে আসছি। বলে আমি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বাহিরে আসার পর মারিয়ার দিকে তাকিয়ে দেখি চোখ মুখ লাল করে আছে। যেভাবে তাকিয়ে আছে মনে হয় আমাকে গিলে খাবে। তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? তুই গোসল করিসনি কেন? আমি তো সকালে গোসল করি না। করিস না, কিন্তু এখন তোকে করতে হবে। কেন? আমাদের মধ্যে তো কিছুই হয়নি, তাহলে আমি গোসল করব কেন? তোকে বলছি না গোসল করতে? আর গতকাল রাতের কথা ভুলে গেছিস? আর আমাদের মধ্যে কিছু হয়নি, এটা শুধু আমি আর তুই জানি, কিন্তু বাসায় কেউ জানে না। তাই বলছি কথা না বাড়িয়ে গোসল করে আয়। মারিয়া তো ঠিক কথাই বলেছে। আমি দাঁড়িয়ে না থেকে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গোসল করে বাহিরে চলে আসলাম। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখি মারিয়া কোনো রকম শরীরে শাড়ি পেঁচিয়ে দাঁড়িয়ে আছে। তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? শাড়ি পরো। আমি তো শাড়ি পরতে পারি না, তাই এইভাবে দাঁড়িয়ে আছি। তুই একটু ভাবিকে আমার রুমে পাঠিয়ে দে। ঠিক আছে বলে আমি নিচে চলে আসলাম। নিচে এসে দেখি আব্বু আম্মু ভাইয়া নাস্তা টেবিলে বসে আছে। আমি একটা চেয়ার টেনে বসলাম। কিরে মারিয়া, কই? তাকে সাথে করে নিয়ে আসিস নাই কেন? ও কিছুক্ষণ পর আসবে। ভাবি মারিয়া তোমাকে তার কাছে যেতে বলেছে। ঠিক আছে যাচ্ছি, তোমরা বসো। ভাবি মারিয়ার কাছে গেল। কিছুক্ষণ পর ভাবি মারিয়াকে নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। আমি তো মারিয়াকে দেখে অবাক। শাড়িতে মারিয়াকে অনেক সুন্দর লাগছে। মারিয়া নিচে এসে আমার পাশে একটা চেয়ার টেনে বসলো। রাসেল, নাস্তা করে রেডি হয়ে থাকিস। কেন আব্বু? মারিয়ার আব্বু আম্মু আসবে, তারা তোদের নিয়ে যাবে, এটা বিয়ের নিয়ম। ঠিক আছে আব্বু। আমি নাস্তা করে রুমে চলে আসলাম। রুমে এসে বিছানায় শুয়ে মোবাইল টিপতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি মারিয়া রুমে আসলো। তখন আমি বিছানা থেকে নেমে সোফায় গিয়ে বসলাম। মারিয়া কিছু না বলে তার মোবাইল নিয়ে বারান্দায় চলে গেল। বারান্দায় গিয়ে কার সাথে যেন হেসে হেসে কথা বলছে, মনে হয় বান্ধবীর সাথে কথা বলছে। আমি আর বসে না থেকে বাসার বাহিরে চলে আসলাম। এদিক ওদিক ঘোরাঘুরি করে দুপুরে বাসায় চলে গেলাম। কলিং বেল চাপ দেওয়ার পর আম্মু এসে দরজা খুলে দিল। কিরে তুই কোথায় ছিলি? তোকে ফোন দিছি, তুই ফোন ধরিস নাই কেন? আসলে আম্মু মোবাইল সাইলেন্ট ছিল, তাই বলতে পারবো না। ঠিক আছে ভিতরে আয়, তোর শ্বশুর শাশুড়ি এসেছে, তাদের সাথে কথা বলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। আমি শ্বশুর শাশুড়ির সাথে কিছুক্ষণ কথা বলে রুমে চলে আসি। রুমে এসে দেখি মারিয়া আয়নার সামনে বসে চুল ঠিক করতে আছে। হঠাৎ লক্ষ্য করে দেখি মারিয়ার পেটের উপর কাপড় নেই, কি ধবধবে সাদা পেট। ইচ্ছে করছে পেটের উপর হাত বুলিয়ে দিতে। ইচ্ছে থাকলে তো আর হবে না। মারিয়া তো আমার উপর প্রতিশোধ নিতে বিয়েটা করেছে, কিন্তু মারিয়ার এখনো কোনো রিয়াকশন দেখছি না। সকালে 2টো পাপ্পি দিছে। আমার সাথে তো সকাল থেকে কোনো খারাপ কিছু করে নাই, শুধু মারিয়া আমাকে তুই করে বলে, এর থেকে বেশি কিছু না। আমাকে রুমে দেখে বলল, সকাল থেকে কোথায় ছিলি? তোকে ফোন দিচ্ছি, ধরলি না কেন? মোবাইলটা সাইলেন্ট ছিল। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়, আমি আব্বু আম্মুর সাথে নিচে আছি। আসার সময় ব্যাগটা সাথে করে নিয়ে আসবি। বলে মারিয়া নিচে চলে গেল। আর আমি মনে মনে ভাবতে লাগলাম, সামান্য একটা এমপির মেয়ে হয়ে আমার সাথে এগুলা করছিস? তোর আব্বু যদি আমার বাবার বন্ধু না হতো, তাহলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিতাম। রেডি হয়ে ব্যাগটা নিয়ে রুম থেকে বেরিয়ে নিচে চলে গেলাম। তারপর আব্বু আম্মু, ভাবি ভাইয়া,
সবার কাছ থেকে বিদায় নিয়ে বাহিরে এসে গাড়িতে উঠলাম। আমি আর মারিয়া আমাদের গাড়িতে উঠলাম, আর শ্বশুর শাশুড়ি তাদের গাড়িতে উঠলো। প্রায় 30 মিনিট পর শ্বশুর বাড়িতে এসে পৌঁছে গেলাম। গাড়ি থেকে নামার পর বাড়ির কাজের লোক এসে জিনিসগুলো ভিতরে নিয়ে গেল। নিজের বিবেককে অন্ধকারে রেখে অন্যের বিবেক নিয়ে খেলা করার নামই স্বার্থপরতা। কষ্টের পরিমাণ যখন অনেক হয়ে যায় তখন মানুষ কাঁদে না, তখন চুপ থাকতে শিখে যায়। মারিয়া, মা, জামাই বাবাজিকে তোর রুমে নিয়ে যা। ঠিক আছে বাবা। মারিয়ার সাথে ওর রুমে ঢুকলাম। ভিতরে ঢুকার পর মারিয়া ওয়াশরুমে ঢুকে গেল। আমি বিছানায় বসে পুরো রুমটা দেখতে আসি। হঠাৎ একটা মেয়ে রুমের ভিতরে ঢুকে বলল, তোলাই ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আর আপনাকে তো চিনতে পারলাম না। আমি হচ্ছি মারিয়া, আপুর মামাতো বোন মিমি। ও, তা তোমার বাড়ির সবাই কেমন আছে? তুমি এবার কিসে পড়ো? বাড়ির সবাই ভালো আছে। আমি বর্তমানে অনার্স ফাইনাল ইয়ারে পড়ি। আপনাদের বিয়েতে আসতে পারি নাই, আম্মু মাথা ঘুরে পড়ে গেছে। আম্মুকে হাসপাতালে নিয়ে গিয়েছি। সকালে হাসপাতাল থেকে আম্মুকে বাসায় রেখে তারপর আসছি। তা তোমার আম্মু এখন কেমন আছে? আম্মু এখন অনেকটা সুস্থ আছে। কি রে মিমি, তুই কোন সময় আসলি? এই তো আপু, কিছুক্ষণ আগে এসেছি। আপু, দুলাভাই কিন্তু অনেক সুন্দর, তোর সাথে ভালো মানিয়েছে। আমি কি তোকে জিজ্ঞেস করেছি? না। তাহলে কেন বলছিস? তুই আব্বু আম্মুর কাছে যা, আমি আসতেছি। মিমি আর কোনো কথা না বলে মাথা নিচু করে চলে গেল। হয়তো মারিয়ার কথায় কষ্ট পেয়েছে। মারিয়া আমার সামনে এসে বলল, ওর সাথে এত কিসের কথা? মেয়ে দেখলে কথা বলতে ইচ্ছে করে? ও তো নিজে থেকে এসে কথা বলছে, আর ও তোমার মামাতো বোন, আমার সাথে কথা বলতেই পারে। তুমি ওর সাথে এইভাবে কথা বলাটা ঠিক উচিত হয়নি। কার সাথে কিভাবে কথা বলবো সেটা আমার ব্যাপার। তুই যা, ফ্রেশ হয়ে নিচে আয়, আমি নিচে গেলাম। বলে মারিয়া রুম থেকে বেরিয়ে গেল। আমি মারিয়ার কথা ভাবতে লাগলাম, ও কি প্রতিশোধ নিতে বিয়েটা করেছে? যদি তাই করতো তাহলে তো এখনো কিছুই করলো না আমার। যাই হোক, পরে এসব নিয়ে ভাবা যাবে। বসে না থেকে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। নিচে এসে দেখি শ্বশুর শাশুড়ি সোফায় বসে কফি খাচ্ছে। আমাকে দেখে বলল, জামাই বাবা আসো, বসো। আমি গিয়ে শ্বশুরের পাশে বসে পড়লাম। মারিয়াকে দেখতেছি না, হয়তো মিমির কাছে আছে। রহিমা, রাসেলকে একটা কফি দিয়ে যাও। কিছুক্ষণ পর বুয়া এসে কফি দিয়ে গেল। শ্বশুর শাশুড়ির সাথে বসে গল্প করছি আর কফি খাচ্ছি। হঠাৎ মিমি আর মারিয়া রুম থেকে বেরিয়ে এলো। তাদের দেখে মনে হচ্ছে অনেক খুশি, কিন্তু কিছুক্ষণ আগে মারিয়া মিমির সাথে কিভাবে কথা বলছে, আর এখন দেখি দুজনে অনেক খুশি। তো যাই হোক, রাতের খাবার খেয়ে রুমে আসলাম। রুমে এসে বিছানায় বসে মোবাইল টিপতে লাগলাম। মারিয়া রুমে এসে দেখে আমি মোবাইল টিপতে আসি। তুই এখনো ঘুমাস নাই? আমি কোথায় ঘুমাবো? তোমার রুমে তো সোফা নেই। তুই বিছানায় ঘুমাতে পারিস, কিন্তু মাঝখানে কোল বালিশ থাকবে। যদি রাতে আমার সাথে কিছু করিস তাহলে খবর আছে। আমি তো যা খুশি তাই করতে পারি, কারণ আমি তোমার স্বামী। আমি তোকে স্বামী হিসেবে মানি না। তাহলে আমাকে বিয়ে করছো কেন? কেন আমার জীবনটা নষ্ট করে দিছো? আমি প্রতিশোধ নিতে তোকে বিয়ে করেছি। তাহলে তুমি তো এখনো আমার কিছুই করো নাই। সেটা সময় হলে দেখতে পাবি। এখন কথা না বলে ঘুমা। আমি আর কোনো কথা না বাড়িয়ে ঘুমিয়ে পড়লাম। 2 দিন শ্বশুর বাড়ি থেকে বাসায় চলে আসলাম। রাতে খাবার টেবিলে, আব্বু, আমি অফিসে বসতে চাই। মাত্রই তো কিছুদিন হয়েছে বিয়ে করেছিস। আগে দূরে গিয়ে কিছুদিন ঘোরাঘুরি করে আয়, তারপর অফিসে বসবি। তুমি ঠিকই বলেছো, তোরা বাহিরে কোথাও গিয়ে ঘুরে আয়। কোথায় ঘুরতে যাব? মামাদের ওখানে চলে যাও, তাদের সাথে কিছুদিন থেকে চলে এসো। সামিয়া বলেছে আমি অফিস থেকে আসার সময় টিকিট নিয়ে আসবো। তোরা সব কিছু গুছিয়ে রাখিস, সকাল অথবা বিকালের টিকিট কেটে আনবো। মারিয়া, মা, তুমি কিছু বলছো না কেন? আমি কি বলবো আম্মু? তোমাদের যেটা ভালো মনে হয় তাই করো, আমার কোনো সমস্যা নেই। তারপর সবাই খাওয়া দাওয়া করে যার যার রুমে চলে গেল। আমি রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ মারিয়া রুমে ঢুকে দরজা বন্ধ করে আমার পাশে এসে শুয়ে পড়ল। তুই এখন অফিসে বসার কথা বললি কেন? বসে থেকে কি করব? তাই বলছি অফিস দেখাশোনা করব, তাহলে আব্বুকে রেস্ট দিতাম। মাত্র বিয়ে হয়েছে, কিছুদিন হয়েছে, এর মধ্যে তুই অফিস দেখাশোনা করবি? আমি যেদিন বলবো সেদিন তুই অফিসে বসবি। আমি তোমার কথা শুনবো কেন? তুমি আমার কে? আমি তোর বয়। কি হলো বলো? আমি যা বলবো তাই করবি।
যদি আমার কথা না শুনিস তাহলে বাসর ঘরের কথা মনে আছে? আমি বাসর ঘরের কথা মনে পড়তেই আর কিছু বললাম না। ইচ্ছে করছে খাপচুনির মাথা ফাটিয়ে দেই। কেন যে ওর গায়ে হাত দিতে গেলাম। পরের দিন বিকালে সবার সাথে কথা বলে দুজনে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাত 8টায় আমাদের ফ্লাইট। আসার সময় ড্রাইভারকে সাথে করে নিয়ে আসলাম। সবকিছু শেষ করে দুজনে গিয়ে বিমানে বসলাম। দুজনের সিট একসাথে পড়ছে। পরের দিন সকাল 7টায় বাসায় পৌঁছে গেলাম। বিমানে তেমন কোনো কথা হয়নি। মামা আমাদের জন্য এয়ারপোর্টে গাড়ি পাঠিয়ে দিছে। বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। মামি এসে দরজা খুলে দিল। কি রে, কেমন আছিস? আসার সময় কোনো সমস্যা হয়নি তো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আর আসার সময় কোনো সমস্যা হয়নি? আরিয়া, তুমি কেমন আছো? জি মামি, ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বাহিরে দাঁড় করিয়ে রাখবে নাকি ভিতরে ঢুকতে দিবে? ওহ সরি, আয় ভিতরে আয়। দুজনে ভিতরে গেলাম। ভিতরে ঢুকে দেখি নানা, নানি, মামা আর আপুটা নাস্তার টেবিলে বসে আছে। মারিয়া নানা নানিকে সালাম করলো। থাক মা, বেঁচে থাকো। যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, সবাই একসাথে নাস্তা করব। দুজনে রুমে চলে আসলাম। আমি আগে যে রুমে থাকতাম সেই রুমে আসলাম। মারিয়া রুমে এসে ওয়াশরুমে চলে গেল। মারিয়া বের হয়ে আসার পর আমি গেলাম। তারপর দুজনে একসাথে নিচে গেলাম। তা কয়দিনের জন্য আসা হলো নানু ভাই? দেখি কয়দিন থাকা যায়। বাংলাদেশে গিয়ে অফিসে বসতে হবে। আব্বুকে রেস্ট দিব। ঠিকই বলছি, দুলাভাইয়ের বয়স হয়েছে, তার এখন রেস্ট নেওয়ার দরকার। কথা বলতে বলতে নাস্তা করে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর মারিয়া রাইসাকে নিয়ে রুমে আসলো। চলো বাহির থেকে ঘুরে আসি। ভাবি, তুমি ভাইয়ের সাথে এইভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বললাম আপু? এই যে তুই করে বলছো। ভাইয়া তোমার স্বামী না, তুমি করে বলবে। সরি আপু। তাহলে এখন তুমি করে বলো। ঠিক আছে বলছি, চলো বাহির থেকে ঘুরে আসি। এবার হয়েছে, সবসময় ভাইয়াকে তুমি করে বলবে। আমি মনে মনে রাইসাকে বললাম, এই না হলো আমার আপু, আমার মনের কথা বলেছে। ঠিক আছে, তুমি রেডি হয়ে নাও। আর রাইসা আপু, তুমিও রেডি হয়ে নাও। ঠিক আছে ভাইয়া। শুন, শুধু রাইসার কথা রাখতে তুমি করে বলছি, তা না হলে আমি কখনো তুমি করে বলতাম না। আমি কিছু না বলে রেডি হয়ে মারিয়া রাইসাকে নিয়ে বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে প্রথমে আমি যে কলেজে পড়াশোনা করেছি সেখানে গেলাম। তারপর আরো অনেক জায়গায় ঘুরে বাসায় চলে আসলাম। এইভাবে দেখতে দেখতে 10 দিন হয়ে গেছে। মামা, মামি, নানা, নানি সবার থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টে চলে আসলাম। রাইসা অনেক কান্নাকাটি করছে, তাকে বুঝিয়ে চলে আসলাম। রাত 12টায় বাংলাদেশ এসে পৌঁছে গেলাম। বাসায় আসতে আসতে 1টা বেজে গেছে। কলিং বেল চাপ দেওয়ার পর কাজের বুয়া অর্থাৎ খালা এসে দরজা খুলে দিল। তারপর দুজনে রুমে চলে গেলাম। আপনাদের একটা কথা বলি, এই 10 দিনে মারিয়া আমাকে সবসময় তুমি করে বলছে। আমার সাথে খারাপ ব্যবহার করে নাই, কিন্তু ও তো বলছিল প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছে। ও তো আমার কিছুই করছে না। রাতে আসার সময় রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে এসেছি, তাই আর কাউকে ডাকি নাই। 2 দিন পর আজ অফিসে আসলাম। আব্বু সবার সাথে আমাকে পরিচয় করিয়ে দিছে। আমি সবার সাথে পরিচয় হয়ে কেবিনে চলে আসলাম। আব্বু আমাকে সবকিছু বুঝিয়ে দিয়ে বাসায় চলে গেছে। বসে বসে কিছু ফাইল দেখতে লাগলাম। হঠাৎ একটা মেয়ে এসে বলল, আসতে পারি স্যার? আসুন। সরি স্যার, আসতে একটু লেট হয়ে গেছে। আব্বুর জন্য ওষুধ কিনতে গিয়েছিলাম, ওষুধ বাসায় দিয়ে অফিসে আসলাম। প্রথম কথা হলো, আমি তো আপনাকে বলি নাই আপনার লেট হয়েছে কেন। আর দ্বিতীয় কথা হলো, আপনি কে? স্যার, আমার নাম রিয়া। আমি আপনার বিয়ে আগে আপনার বাবার পেয়েছিলাম। গতকাল আপনার বাবা বলেছে অফিসে তাড়াতাড়ি আসার জন্য। আপনি নাকি এখন থেকে অফিসে দেখাশোনা করবেন। ঠিক আছে, এখন আপনি আমাকে পুরো অফিসটা ঘুরিয়ে দেখান। ঠিক আছে স্যার, চলুন। রিয়া আমাকে পুরো অফিসটা ঘুরিয়ে দেখানোর পর কেবিনে চলে আসলাম দুজনে। এবার বলো, তোমার বাবার কি হয়েছে? আসলে বাবার মাথায় একটা টিউমার ধরা পড়েছে। ডাক্তার বলেছে অপারেশন করতে অনেক টাকা লাগবে, কিন্তু অত টাকা তো আমার কাছে নেই। তোমার আম্মু নেই? আছে, আম্মু সারা দিন আব্বুর সেবা যত্ন করে। তুমি কোনো চিন্তা করো না, তোমার বাবার চিকিৎসা আমি করাবো। তারপর রিয়া যেটা করলো আমি তো পুরো অবাক হয়ে গেলাম। রিয়া সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলল, কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব তা আমার জানা নেই। আপনি আপনার বাবার মতো, আপনার বাবা অনেক ভালো। একটা কথা কি,
আমি সব বড়লোকের ছেলের মতো নই। টাকা থাকলে অহংকার দেখাবো, তেমন ছেলে আমি না। আমরা আজ এত ওপরে কিভাবে আসলাম? সবকিছু তোমাদের পরিশ্রমের কারণে। আপনি অনেক ভালো স্যার। আমার এই পরিস্থিতিতে আপনি আমার পাশে দাঁড়িয়েছেন। এখন থেকে আমাকে স্যার নয়, ভাইয়া বলে ডাকবে। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, এখন তোমার কেবিনে যাও। আমি অফিসের কাজ শেষ করে তোমাকে সাথে নিয়ে তোমাদের বাসায় যাব। ওকে ভাইয়া। রিয়া কেবিন থেকে বেরিয়ে যাওয়ার পর আমি একটা ফাইল দেখতে লাগলাম। হঠাৎ মোবাইল ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখি মারিয়া ফোন দিচ্ছে। বলো। তুই এখন কোথায়? তুমি জানো না আমি কোথায়? অফিসে বসে কাজ করতে আসি। তুই এখনই বাসায় আয়। কেন, কি হয়েছে? সেটা আসলে দেখতে পাবি। ঠিক আছে, আমি আসছি বলে ফোনটা কেটে কেবিন থেকে বেরিয়ে ম্যানেজারকে বলে অফিস থেকে বাহিরে এসে গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর বুয়া এসে খুলে দিল। ভিতরে ঢুকে দেখি আব্বু আম্মু, ভাবি সোফায় বসে আছে। আব্বু আমাকে দেখে সোফা থেকে উঠে এসে ঠাস করে 2টা থাপ্পড় মেরে দিল। আমি তো কিছুই বুঝতে পারলাম না। তখন আমি বললাম, আব্বু তুমি আমাকে মারলে কেন? তুই প্রথম দিন অফিসে গিয়ে কি করেছিস? তোকে খুব ভালো মনে করেছি, কিন্তু তুই আমার ভাবতেও অবাক লাগে তুই এমন কিছু করবি। আমি কি করেছি সেটা তো বলবে। এখন কিছুই বুঝছিস না? তোর লজ্জা করে না বাসায় বউ রেখে অন্য মেয়েকে জড়িয়ে ধরতে? আমি কাকে জড়িয়ে ধরলাম? দেখছেন আব্বু এখন কিছুই বুঝে না। তাহলে এগুলো কি? মোবাইলে কিছু ছবি দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম। রিয়া যে আমাকে জড়িয়ে ধরেছে তার কিছু ছবি কে যেন তুলে মারিয়াকে পাঠিয়েছে। আব্বু আম্মু, আমি রিয়াকে জড়িয়ে ধরি নাই, রিয়া নিজে আমাকে জড়িয়ে ধরেছে। তোর লজ্জা করে না অফিসের পিএকে ভুলিয়ে ভালিয়ে তার সাথে অসভ্যতামি করতে? আবার এখন আমার কাছে মিথ্যা বলছিস? আব্বু বিশ্বাস করো, আমি আর তোর কোনো কথা শুনতে চাই না। তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হয়ে যা। তুমি কি পাগল হয়ে গেলে? ও না হয় একটা ভুল করে ফেলেছে, সেজন্য তুমি তাকে বাসা থেকে বের করে দিবে? আব্বু আম্মু ঠিক কথা বলেছে, এবারের মতো ওকে মাফ করে দেন। রাসেল এরকম কাজ আর করবে না। মারিয়া মা, তুমি কি বলো? আম্মু ভাবি যখন বলছে তাহলে এবারের মতো মাফ করে দেন। ও যদি বাসা থেকে বেরিয়ে যায় তাহলে আমার কি হবে? শত হলেও সে আমার স্বামী। কিছু শিখো, এমন মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। আজকে ওর জন্য মাফ করে দিলাম, পরের বার যদি কিছু শুনি তাহলে তোর জন্য এ বাড়ির দরজা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে রাসেল, তুমি রুমে যাও। আর বলতে না দিয়ে আমি কোনো কথা না বলে রুমে চলে আসলাম। আমার পিছনে পিছনে মারিয়া আসলো। রুমে এসে মুচকি হেসে বলল, কেমন দিলাম মিস্টার রাসেল? তার মানে এসব তুমি করেছো? তোদের অফিসে আমার এক ফ্রেন্ড চাকরি করে, তাকে বলছি তুই অফিসে কি করস সব খবর আমাকে দেওয়ার জন্য। তুই সকালে ওই মেয়েকে জড়িয়ে ধরছিস, সেটা আমার বন্ধু ছবি তুলেছে। কে তোমার বন্ধু? আমাকে কি বোকা মনে করছিস? তার নাম বলে দিলে তুই তাকে অফিস থেকে বের করে দিবি। তাহলে তুই অফিসে কি করিস আমাকে এসবের খবর কে দিবে? আমি যা খুশি করি, তোমার সমস্যা কোথায়? তুমি তো আমাকে স্বামী হিসেবে মানো না। আমি যতদিন না তোকে ছেড়ে যাচ্ছি ততদিন তুই আমার কথা মতো চলবি, আর না হলে আমি কি করতে পারি সেটা তুই ভালো করেই জানিস। আমি আর কোনো কথা না বলে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখি মারিয়া রুমে নেই। দুপুরে খাবার খাওয়ার সময় আব্বু বলল, তুই কাল থেকে জীবনে যে অফিস দেখাশুনো করে সেটা তুই দেখাশুনো করবি, আর জীবন আমারটা দেখাশুনো করবে। আমি ঠিক আছি বলে খাবার খেতে রুমে চলে আসলাম। মনে মনে খুশি হলাম। মারিয়ার চেহারায় কেমন চিন্তার ভাঁজ পড়ে গেল। আমি একটা ঘুম দিলাম। ঘুম থেকে বিকালে উঠে বাহিরে চলে গেলাম। বাহিরে এসে অফিসের ম্যানেজারের কাছে ফোন দিয়ে রিয়ার নাম্বার নিলাম। তারপর রিয়াকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি রাসেল, তোমার অফিসের বস। ও ভাইয়া তুমি? এখন বলো তোমার বাসা কোথায়? আমি আসতেছি। আমার বাসা এইখানে। ঠিক আছে, আমি আসছি বলে ফোনটা কেটে মার্কেট থেকে কিছু ফল আরো কিছু জিনিস কেনাকাটা করে রিয়াদের বাসায় চলে গেলাম। কলিং বেল চাপ দেওয়ার পর রিয়া দরজা খুলল। ভাইয়া কেমন আছো? আর এগুলো আনার কি দরকার ছিল? আমি ভালো আছি, আর এই প্রথম তোমাদের বাসায় আসলাম। খালি হাতে আসি কি করে? চলো ভিতরে চলো। তারপর ভিতরে ঢোকার পর রিয়া আমাকে তার আব্বু আম্মুর রুমে নিয়ে গেল। আমি রিয়ার আব্বু আম্মুকে সালাম দিলাম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে তো চিনতে পারলাম না বাবা। আব্বু আম্মু ভাইয়া হলো আমার অফিসের বসের ছোট ছেলে, নাম রাসেল চৌধুরী। কেমন আছেন আপনারা সবাই? আছি মোটামুটি ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো। আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। তোমার বাড়ির সবাই কেমন আছে? সবাই ভালো আছে। তো আঙ্কেল ডাক্তার কি বলেছে?
ডাক্তার বলেছে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করার জন্য। কিন্তু বাবা, টাকা পয়সা অনেক লাগবে, আমাদের দ্বারা তো এত টাকা জোগাড় করা সম্ভব না। আমি রিয়ার সাথে কথা বলেছি, আমি আপনার চিকিৎসা করাবো, যত টাকা লাগে আমি দিব। আগামীকাল আপনাকে হাসপাতালে ভর্তি করিয়ে দিব। তুমি আমার জন্য এত কিছু করবে? আপনি রিয়ার বাবা না হলেও করতাম, আমি আপনার ছেলের মতো, তাই ছেলে বাবারা অপারেশন করতে পারবে না? কিন্তু বাবা, অপারেশন করতে তো অনেক টাকা লাগবে। টাকা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, আমি সব ব্যবস্থা করছি। রিয়া, তোর ভাইয়াকে নাস্তা দে। আমি এখন কিছু খাবো না, পরে এক সময় খাবো। তা বললে তো হবে না ভাইয়া, তুমি এই প্রথম আমাদের বাসায় এসেছো, খালি মুখে তোমাকে যেতে দিতে পারি না। তুমি বসো, আমি নাস্তা নিয়ে আসছি। মানা করার পরও শুনলো না। তারপর হালকা নাস্তা করে তাদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। এবার আপনাদেরকে বলি, আমাকে আব্বু এত কথা বলার পরও কেন আমি বাসা থেকে বেরিয়ে যাইনি, তার কারণ হলো আমি রিয়াকে কথা দিয়েছি তার বাবার অপারেশন করাবো, তাই বাসা থেকে বেরিয়ে যাইনি। রিয়ার বাবার অপারেশন শেষ হলে আমি আর এখানে থাকবো না। আপনারা হয়তো জানেন না, আমি বাবার কথা অনেক কষ্ট পেয়েছি। যে বাবা আমার কোনো কথা না শুনে এতগুলো কথা বলল, সে বাসায় আমি থাকতে চাই না। তো যাই হোক, বাসায় এসে কলিং বেল চাপ দেওয়ার পর বুয়া এসে দরজা খুলে দিল। ভিতরে ঢুকে দেখি সবাই সোফায় বসে গল্প করছে। আমি তাদের সাথে কোনো কথা না বলে রুমে চলে আসলাম। তারা হয়তো বুঝতে পারছে কেন কথা বলি নাই। কিছুক্ষণ পর মারিয়া রুমে আসলো। এতক্ষণ কোথায় ছিলি? আর কারোর সাথে কথা না বলে রুমে চলে আসলি কেন? সেটা আমার ব্যাপার, আপনার কোনো সমস্যা আছে? তুই আমার সাথে এভাবে কথা বলছিস কেন? আপনার সাথে কিভাবে কথা বলবো? আমি তো আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। তুই হয়তো আগের কথা ভুলে গেছস। কিছু ভুলি নাই, আপনার যা খুশি করার করেন। বলে ওয়াশরুমে ঢুকে গেলাম। ফ্রেশ হয়ে নিচে এসে সবার সাথে খাবার খেতে বসলাম। আব্বু, তোমার সাথে কিছু কথা আছে। বলো, কি কথা? আমি 10-15 দিন অফিসে যাব না, আমার কিছু কাজ আছে, সেগুলো শেষ করে তারপরে অফিসে যাব। কি কাজ? সেটা সময় হলে জানতে পারবে, এখন আমি বলতে পারবো না। ঠিক আছে। আমি মারিয়ার দিকে তাকিয়ে দেখি কি যেন চিন্তা করছে, হয়তো ভাবছে কি কাজ করব আমি। আমি খাবার খেয়ে রুমে চলে আসলাম। পিছনে গিয়ে দেখি ভাবি রুমে আসলো। ভাবি, তুমি হঠাৎ আমার রুমে? কেন আসতে পারে না বুঝি? আমি তা বলি নাই। আচ্ছা, এসব বাদ দাও, আগে বলো তুমি কি কাজ করবে? ভাবি, সেটা আমি এখন বলবো না, সময় হলে সব দেখবে। আমি জানি তুমি সবার উপরে রাগ করে আছো, আমি জানি তুমি এমন কাজ করবে না। আমাকে একটু বলবে অফিসে কি ঘটেছে? তাহলে শুনো। তারপর ভাবিকে সব খুলে বললাম। এখানে তো তোমার কোনো দোষ নেই, রিয়া তো তোমায় জড়িয়ে ধরেছে, কিন্তু বাবার এই ধরনের কথা বলা ঠিক হয়নি। এখানে তো বোন তার ভাইকে জড়িয়ে ধরছে। তুমি জানো ভাবি, আব্বুর কথায় আমি অনেক কষ্ট পেয়েছি। নিজের ছেলের একটা কথা শুনে নাই, সে মারিয়ার কথা শুনেছে। থাক, এটা নিয়ে চিন্তা করো না, দেখবে সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না। আমি জানি এখন বাবা আমাকে তেমন বিশ্বাস করবে না। আমি সত্যি কথা বললে তার কাছে মিথ্যা মনে হবে। হঠাৎ মারিয়া দরজায় দাঁড়িয়ে বলল, আমি কি ভেতরে আসতে পারি? আরে তোমার রুম, তুমি আসবে না তো কে আসবে? আসো। দেবর ভাবের কি কথা হচ্ছে আমি কি জানতে পারি? তেমন কিছু না, ওর কাছে জানতে চেয়েছি ও 10-15 দিন কি করবে, কিন্তু দেবর আমাকে বলে না। ঠিক আছে ভাবি, তুমি যাও, আমি দেখছি। ভাবি রুম থেকে বেরিয়ে গেল। তারপর মারিয়া আমাকে বলল, তোর কি কাজ আছে? আপনার কাছে বলতে বাধ্য নই। তুই ভুলে যাস না আমি তোর স্ত্রী। কিছুদিনের জন্য, তারপর তো আপনি চলে যাবেন। আমার প্রতিশোধ নেওয়া এখনো শেষ হয়নি, আমি যা বলবো তোকে তাই করতে হবে। পারবো না, আপনার যা খুশি করতে পারেন। বলে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর মারিয়া বিছানায় শুয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বাহিরে চলে গেলাম। কারোর সাথে তেমন কথা বলি নাই। বাহিরে এসে একটা রিক্সা নিয়ে চলে আসলাম রিয়াদের বাসায়। নিজেদের গাড়ি থাকার পরও নিয়ে আসি নাই, কারণটা আপনারা জানেন। আর 10-15 দিন আমি রিয়ার বাবার অপারেশনের জন্য সময় নিয়েছি। রিয়াদের বাসায় এসে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর রিয়ার আম্মু দরজা খুলে দিল। ওনার সাথে কিছু কথা বলে ভিতরে গেলাম। তারপর আঙ্কেলের সাথে কথা বললাম। আন্টি আঙ্কেলকে রেডি করিয়ে দিল। আমি একটা অ্যাম্বুলেন্সকে ফোন দিয়ে আসতে বললাম। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স চলে এসেছে। তারপর আঙ্কেলকে ধরে বাইরে নিয়ে আসলাম। তারপর হাসপাতালে চলে আসলাম। আঙ্কেলকে ভর্তি করিয়ে দিলাম। আসার সময় আমার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা উঠিয়ে নিলাম। দেখতে দেখতে 10 দিন চলে গেছে। এই 10 দিনে মারিয়ার সাথে তেমন কথা বলি নাই, আব্বুর সাথেও বলি নাই। আর রিয়ার আব্বুর অপারেশন শেষ, আল্লাহ দিলে এখন তিনি মোটামুটি সুস্থ আছেন। রাতে সবার সাথে খাবার খাওয়ার সময় আমি বললাম, আমি কালকে থেকে অফিসে যাব। তুই না বললি 10 বা 15 দিন পরে যাবি? আমার কাজ শেষ,
রাসেল, তুই খাবার খাওয়া শেষ করে আমার রুমে একটু আসিস তো। আমি খাবার খেয়ে আব্বুর রুমে চলে গেলাম। বলো কি জন্য ডেকেছো? রিয়ার আব্বু এখন কেমন আছে? তুমি জানলে কেমন করে? তুই কি মনে করছিস আমি তোর সব খেয়াল রাখি? তুই বাসা থেকে কোথায় যাস, কি করিস? এখন মোটামুটি ভালো আছে। ডাক্তার বলেছে আরো কিছুদিন পর বাসায় নিয়ে যেতে পারবে। তুই আমার উপর রেগে আছিস তাই না? হঠাৎ এ কথা বললে কেন? আমি জানি মারিয়া তোকে ফাঁসানোর জন্য আমার কাছে বলেছে। আর আমি একদিন তোর রুমের পাশ দিয়ে যাওয়ার সময় মারিয়ার কিছু কথা শুনি। তখন আমি বুঝতে পারলাম মারিয়া তোকে স্বামী হিসেবে মেনে নেয়নি। তো আমাকে একটু বলবি তোদের মাঝে কি হয়েছে? তাহলে শোনো। তারপর সব খুলে বললাম। শুধু তোমাদের সম্মানের কথা চিন্তা করে কিছু বলতে পারি নাই, আর তোমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। তুই তো ভুল কিছু করিসনি, তার অন্যায়ের প্রতিবাদ করেছিস, তাই বলে মারিয়া তোর সাথে এরকম করবে? তুই বাবা আমাকে মাফ করে দিস। ওই সময় না বুঝে তোর গায়ে হাত তুলেছি। আরে কি করছো আব্বু? তুমি আমার কাছে মাপ চেতে হবে না। তোমার উপর অভিমান ছিল, তুমি আমার একটা কথাও শুনো নাই। তুমি আমাকে কখনো খারাপ কাজ করতে দেখেছো? এখন আর তোমার উপর অভিমান নেই। ঠিক আছে, এখন তুই কি করতে চাস? আমি এখন অফিস দেখাশোনা করব, আর 3 মাস পরে মারিয়াকে ডিভোর্স দিয়ে দিব। হঠাৎ এরকম সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আগে কিছুদিন দেখ, তারপর না হয় ভেবেচিন্তে সিদ্ধান্ত নিস। ঠিক আছে, আমি এখন রুমে যাচ্ছি বলে রুমে চলে আসলাম। এখন কিছুটা ভালো লাগছে, বাবা তার ভুল বুঝতে পেরেছে। রুমে এসে দেখি মারিয়া কার সাথে যেন মোবাইলে হেসে এসে কথা বলছে। মনে হয় বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। বললে বলুক, তাতে আমার কি। আমি কোনো কথা না বলে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। মারিয়া কথা শেষ করে আমার পাশে শুয়ে পড়ল। দেখতে দেখতে আরো 2টা মাস চলে গেছে। প্রথম কয়দিন মারিয়া আমার সাথে খারাপ ব্যবহার করছে, কিন্তু এখন তেমন খারাপ ব্যবহার করে না। আমি তার সাথে বেশি কথা বলি না। রাতে খাবার খেয়ে এসে বিছানায় শুয়ে মোবাইল টিপতে আসি। কিছুক্ষণ পর মারিয়া রুমে আসলো, দরজা বন্ধ করে আমার পাশে এসে শুয়ে পড়ল। রাসেল, আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? আমি জানি তোমার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করেছি। আমাকে তুমি মাফ করে দাও। আমি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না। হঠাৎ আপনার এত পরিবর্তন কেন? নাকি অন্য কিছু প্ল্যান করছেন? আমি কোনো প্ল্যান করি নাই। আমি তোমাকে ভালোবাসি। তোমার সাথে থাকতে থাকতে কখন তোমাকে ভালোবেসে ফেলছি। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। আপনার আর কোনো কথা থাকলে বলতে পারেন। আমি এখন ঘুমাবো, সকালে অফিসে যেতে হবে। মারিয়া হয়তো আমার এরকম কথা আশা করে নাই। বালিশে মাথা দিয়ে কান্না করছে। করুক, আমার কি। তাকে কিছুদিন কষ্ট পেতে হবে, তারপর তাকে মেনে নিব। সকালে ঘুম থেকে উঠে দেখি মারিয়া আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। দেখতে একদম মায়াবী লাগছে। হঠাৎ মারিয়ার পেটের উপর চোখ গেল। দেখি তার পেটের উপর কাপড় নেই। ইচ্ছে করছে তার পেটে একটা কিস করি। পরে আবার চিন্তা করলাম, না, এখন তাকে কিছু করব না। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখি মারিয়া বিছানায় বসে আছে। আমি তার সাথে কোনো কথা না বলে রেডি হয়ে নিচে চলে আসলাম। নিচে এসে দেখি সবাই টেবিলে বসে আছে। আমি গিয়ে একটা চেয়ার টেনে বসলাম। কিরে মারিয়া কোথায়? রুমে আছে। ওকে সাথে করে নিয়ে আসলি না কেন? গতকাল রাতে না খেয়ে ও ঘুমিয়ে গেছে। কি বলছো তুমি? আমি গতকাল ওকে টেবিলে খাবার খেতে দেখলাম। তুই রুমে চলে যাওয়ার পর মারিয়া তোর পিছনে চলে গেছে খাবারে পানি ঢেলে। আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে নাস্তা দাও। মারিয়া আসুক, সবাই একসাথে খাবো। তাহলে তোমরা খাও, আমি অফিসে যাচ্ছি বলে চেয়ার থেকে উঠে বাইরে চলে আসলাম। আব্বু আম্মু সবাই অনেক ডেকেছে, কিন্তু আমি শুনে বাইরে এসে গাড়ি নিয়ে সোজা অফিসে চলে গেলাম। আমার গাড়ি দেখে মনে হয় দারোয়ান চিনতে পেরেছে, তাই আমাকে সালাম দিল। কারণ আব্বু গতকাল রাতে ম্যানেজারকে ফোন দিয়ে বলে দিছে। আমি অফিসের ভিতর যাওয়ার সময় হঠাৎ কারোর সাথে ধাক্কা খেলাম। আমি পড়ি নাই, কিন্তু আমার সাথে যে ধাক্কা খেয়েছে সে নিচে পড়ে গেছে। আমি তাকে হাত বাড়িয়ে ওঠাতে গেলে মেয়েটা আমার হাত না ধরে উঠে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল। কুত্তার বাচ্চা, দেখে চলতে পারিস না? সরি, আমি আপনাকে দেখতে পাইনি। দেখতে পাস নাই নাকি ইচ্ছে করে ধাক্কা দিয়ে ফেলে দিলি? তোদের মতো ছেলেদের আমার ভালো করে জানা আছে। সব ছেলের মতো আমি না। আর আমার বাসায় বউ থাকতে আপনার সাথে ধাক্কা খেতে যাব কেন? আর একটা কথাও বলবি না। তুই জানিস আজকে আমার অফিসে নতুন বস আসবে। তোর জন্য আজকে আমার লেট হয়ে গেছে। যদি বস আমাকে কিছু বলে তাহলে তোর খবর আছে। বলে মেয়েটা ভিতরে চলে গেল। আমি দাঁড়িয়ে না থেকে অফিসের ভিতরে গেলাম। গালটা অনেক ব্যথা করছে, হাতে শক্তি আছে বলতে হবে মেয়েটার। কেউ দাঁড়িয়ে আমাকে সালাম দেয়নি, হয়তো আমাকে চিনতে পারে নাই। আমি ভিতরে ঢুকে পিয়নকে বললাম, বসের কেবিন কোনটা? তখন পিয়ন আমাকে কেবিনটা দেখিয়ে দিল। আমি আগে অফিসে আসছি ঠিকই, কিন্তু ভিতরে আসা হয়নি, তাই কেবিনটা চিনতে পারি নাই। আমি কেবিনে ঢুকে চেয়ারে বসে ম্যানেজার আঙ্কেলকে ফোন দিয়ে আসতে বললাম। কিছুক্ষণ পর ম্যানেজার আসলো। আমি ওনাকে আমাদের বাসায় দেখেছি, তাই চিনতে কষ্ট হয়নি। রাসেল,
তুমি কখন এসেছো? কিছুক্ষণ আগে আসলাম। আপনি কেমন আছেন আঙ্কেল? আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো। আঙ্কেল, সবাইকে মিটিং রুমে আসতে বলো। আমি সবার সাথে পরিচয় হব এবং কিছু কথা বলবো। ঠিক আছে রাসেল, আমি সব ব্যবস্থা করতেছি। ম্যানেজার চলে গেল। কিছুক্ষণ পর পিয়ন এসে আমাকে মিটিং রুমে যেতে বলল। আমি পিয়নের সাথে মিটিং রুমে চলে গেলাম। আমাকে দেখে হয়তো সবাই অবাক হচ্ছে। আমাকে দেখে তারা সাথে সাথে দাঁড়িয়ে গেল। সবাই একসাথে বলল, সরি স্যার। হঠাৎ সবাই সরি বলছো কেন? আসলে স্যার, আপনাকে আমরা চিনতে পারি নাই, কখনো আপনাকে দেখি নাই। আপনি অফিসে আসার পর আমরা কেউ আপনাকে স্বাগতম জানাই নাই। ওটা সমস্যা নেই, তোমরা আমাকে চিনতে পারো নাই। আচ্ছা, যে কারণে আপনাদের সবাইকে এক করলাম। আমি অফিসে আজকে নতুন, তেমন বুঝি না। তোমরা আমাকে কাজে সাহায্য করবে, আর তোমরা নিজের অফিস মনে করে কাজ করবে। সবার সাথে আরো কিছুক্ষণ কথা বলে যেই না রুম থেকে বেরিয়ে আসবো, হঠাৎ একটা জায়গায় চোখ পড়তেই দেখি তখনকার মেয়েটা বারবার মাথা লুকিয়ে নিচ্ছে। এই, তুমি এরকম লুকালুকি করছো কেন? আর তুমি আমার কেবিনে আসো বলে আমি নিজের কেবিনে চলে আসলাম। কেবিনে এসে একটা ফাইল দেখতে লাগলাম। কিছুক্ষণ পর মেয়েটা বলল, আসতে পারি স্যার? আসুন। মেয়েটা কেবিনে ঢুকে এমন করবে আমি তো ভাবতে পারি নাই। আরে ভাই, খারাপ কিছু না। মেয়েটা কেবিনে ঢুকে আমার সামনে এসে পা জড়িয়ে ধরে কান্না করে দিল। এই মেয়ে, তুমি আমার পা ধরছো কেন? আবার কান্না করছো কেন? স্যার, আজকে আমার অফিসে প্রথম দিন, তাই তাড়াহুড়ো করে অফিসে ঢুকতেই আপনার সাথে ধাক্কা খাই, তাই মেজাজটা গরম হয়ে গেছে। আমি আপনাকে চিনতে পারি নাই স্যার, আমার ভুল হয়ে গেছে। আপনি আমাকে যত খুশি মারেন, তারপরও আমার চাকরি থেকে বের করে দিবেন না। চাকরি থেকে বের করে দিলে পরিবার নিয়ে রাস্তায় নামতে হবে। আগে আমার পা ছাড়ো, তারপর গিয়ে চেয়ারে বসো। স্যার, আগে বলেন আমাকে মাফ করে দিয়েছেন, আমাকে চাকরি থেকে বের করে দিবেন না। ঠিক আছে, আমি তোমাকে মাফ করে দিছি। এখন পা ছেড়ে চেয়ারে বসো। মেয়েটা পা ছেড়ে দিয়ে চেয়ারে গিয়ে বসলো। প্রথমে একটু রাগ ছিল ওর প্রতি, কিন্তু তার পরিবারের কথা শুনে সব রাগ উধাও হয়ে গেল। তোমার নাম কি? তোমার পরিবারে কে কে আছে? স্যার, আমার নাম তিথি। পরিবারে আমার 2 বোন আর আব্বু আম্মু আছে। ছোট বোন এবার ক্লাস 7-এ পড়ে। আব্বুর বয়স হয়েছে, তাই কিচ্ছু করতে পারে না। আগে কয়েকটা টিউশন করেছে। গতকাল আপনার অফিসে ইন্টারভিউ দেওয়ায় টিকে যাই। ও, এখন থেকে নিজের অফিস মনে করে কাজ করবে, আর কারোর সাথে খারাপ ব্যবহার করবে না। আর তোমার বেতন কত টাকা বলছে? আমার বেতন বলেছে 25,000 টাকা। ঠিক আছে, এখন থেকে তোমার বেতন 40,000 টাকা। এত টাকা বেতন তোমার পরিবারের কথা চিন্তা করে দিচ্ছি। আর অফিস থেকে যাওয়ার সময় অগ্রিম মাসের বেতন নিয়ে যেও, আমি ম্যানেজারকে বলে রাখবো। এখন তুমি আসতে পারো। তিথি চোখের পানি মুছে একটা হাসি দিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। তারপর আমি কাজ করতে লাগলাম। কাজ করতে করতে দুপুরের লাঞ্চ টাইম হয়ে গেছে। হঠাৎ মোবাইলটা বেজে উঠল। হাতে নিয়ে দেখি মারিয়া ফোন দিছে। প্রথমে 2-3 বার দেওয়ার পর ধরলাম। এত ফোন দিচ্ছেন কেন? দুপুরে খাবার খেয়েছো? খাবার খাইছি না খাইছি সেটা আপনাকে বলতে যাব কেন? কারণ আমি তোমার স্ত্রী, জিজ্ঞাসা করতেই পারি। আমি তো আপনাকে স্ত্রী হিসেবে মানি না। কিছুদিন পর আপনাকে ডিভোর্স দিয়ে দিব। আমাকে কি ক্ষমা করা যায় না? আমি তো আমার ভুল বুঝতে পেরেছি। সেটা আপনি দেরি করে ফেলেছেন। আমি আর আপনাকে মেনে নিব না। কিছুদিন অপেক্ষা করেন, তারপর ডিভোর্স পেপার পেয়ে যাবেন। প্লিজ, তুমি এমনটা করো না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আপনি মরেন না বাঁচেন সেটা আমার দেখার বিষয় নয়। ফোন রাখেন, আমার হাতে কাজ আছে। মারিয়াকে আর কিছু বলতে না দিয়ে ফোন কেটে দিলাম। হাতে অল্প একটু কাজ আছে, সেগুলো করতে লাগলাম। কাজ শেষ করে কেবিন থেকে বেরিয়ে ম্যানেজারকে বলে অফিস থেকে বেরিয়ে এসে গাড়ি নিয়ে একটা রেস্টুরেন্টে চলে গেলাম। তারপর খাবার খেয়ে আবার গাড়ি নিয়ে অফিসে চলে আসলাম। বিকেলে অফিস শেষ করে বাইরে এসে গাড়ি নিয়ে রিয়ার বাসায় চলে গেলাম, কারণ রিয়া ফোন দিয়ে বলেছে তাদের বাসায় যাওয়ার জন্য। তার আব্বু নাকি আমাকে ডেকেছে। বাসার ভিতরে ঢুকে কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর আন্টি এসে দরজা খুলে দিল। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি বাবা। তুমি কেমন আছো? তোমার বাড়ির সবাই কেমন আছে? আমিও ভালো আছি। বাড়ির সবাই ভালো আছে? ঠিক আছে, ভিতরে আসো, তোমার আঙ্কেল রুমে আছে। আমি ভিতরে ঢুকে আঙ্কেলের রুমে চলে গেলাম। ভিতরে ঢুকে দেখি আঙ্কেল বিছানায় শুয়ে আছে। আমাকে দেখে উঠে বসলো।
আসসালামু আলাইকুম। কেমন আছেন আঙ্কেল? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তা কি জন্য আসতে বললেন? আসলে গতকাল রিয়াকে দেখতে এসেছে। ছেলেটা নাকি রিয়াকে একদিন রাস্তা থেকে পছন্দ করে ফেলেছে। এখন আমরা যদি রাজি থাকি তাহলে তারা বিয়ের তারিখ ঠিক করবে। ছেলেদের নিজের কোম্পানি আছে, সেটা দেখাশুনো করে। ছেলেটা কেমন, তার খোঁজ খবর নিয়েছেন? সেজন্য তো তোমাকে আসতে বললাম। তুমি একটু খোঁজ খবর নিয়ে দেখো, যদি ছেলে ভালো হয় তাহলে সামনের দিকে আগাবো। ঠিক আছে আঙ্কেল, আপনি ছেলের ঠিকানা আমাকে দেন। তুমি রিয়াদ থেকে নিও, ওর কাছে আছে। আরে ভাইয়া, তুমি কখন এসেছো? এই তো অল্প কিছুক্ষণ হবে। তা তোর আজকে আসতে এত দেরি কেন? একটা বান্ধবীর সাথে মার্কেটে গিয়েছিলাম, তাই আসতে লেট হয়ে গেছে। ও আচ্ছা, আগে বল, যেই ছেলে তোকে দেখতে এসেছে তাকে কি তোর পছন্দ হয়েছে? রিয়া লজ্জায় মাথা নিচু করে ফেললো। তার মানে রিয়ার ছেলেটাকে পছন্দ হয়েছে। থাক, আর লজ্জা পেতে হবে না। আমি আগে ছেলেটার খোঁজ খবর নিয়ে দেখি, তারপর বিয়ের দিন তারিখ ঠিক মনে করব। তুই ছেলেটার ঠিকানা আমাকে দে। রিয়া আমাকে ঠিকানা দিছে। আরো কিছুক্ষণ কথা বলে রিয়াদের বাসা থেকে বেরিয়ে গাড়ি নিয়ে বাসায় চলে আসলাম। কলিং বেল চাপ দেওয়ার পর মারিয়া এসে খুলে দিল। মনে হয় আমার জন্য অপেক্ষা করে আছে। আজকে আসতে দেরি হলো যে? সেটা আপনাকে বলতে হবে? তুমি আমার সাথে এমন ভাবে কথা বলছো কেন? কেন বলছি সেটা আপনি ভালো জানেন। আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? আমি কথা দিচ্ছি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না। তুমি যেভাবে বলবে আমি সেভাবে চলবো। আমি রুমে গেলাম। আপনার সাথে কথা বলতে বিরক্ত লাগছে বলে নিজে রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়ে রুমে এসে ঘুমিয়ে গেলাম। এভাবে দেখতে দেখতে আরো 1 মাস চলে গেছে। মারিয়া আমার কাছে অনেকবার ক্ষমা চাইছে, আমি তাকে ক্ষমা করি নাই। কিন্তু ও তো জানে না আমি ওকে অনেক আগেই ক্ষমা করে দিছি। শুধু তাকে একটু কষ্ট দেওয়ার জন্য এরকম করছি। আরো কিছুদিন পর মারিয়ার জন্মদিন। ভাবছি সেই দিন তাকে আপন করে নিব। মারিয়া সবসময় মনমরা হয়ে থাকে, তার চেহারা দেখে বোঝা যায়। কান্নাও করে। জন্মদিনে আপন করে নিয়ে ভালোবাসা দিয়ে সব কষ্ট দূর করে দিব। ও আপনাদের তো বলা হয়নি, এর ফাঁকে রিয়ার বিয়ে হয়ে গেছে। আমরা সবাই গেছি রিয়ার বিয়েতে, শুধু মারিয়া ছাড়া। ওর নাকি ভালো লাগে না। আমি তো জানি কেন ভালো লাগে না। রিয়ার যে ছেলেকে বিয়ে করেছে ছেলেটা অনেক ভালো। আমি অনেকভাবে খোঁজ খবর নিছি, আর রিয়ার বিয়ের সব খরচ আমি চালিয়েছি। আর রিয়াদের পরিবারের দায়িত্ব সবকিছু রিয়ার জামাই নিছে। তো যাই হোক, দেখতে দেখতে সেই দিনটা চলে এসেছে। বাসার সবাইকে বলছি কেউ যেন রিয়াকে না বলে আজকে যে তার জন্মদিন। ভাবিকে বলছি রিয়াকে নিয়ে বাহিরে কোথাও নিয়ে যেতে। ভাবি তাই করেছে। এদিকে আমি মারিয়ার আব্বু আম্মুকে আসতে বললাম, তারাও চলে এসেছে। আমি আর ভাইয়া ছাদে সবকিছু সাজিয়ে রেখেছি, আর লাইট সবগুলো অফ করে রেখেছি। রাত 10টায় ভাবি মারিয়াকে নিয়ে বাসায় চলে এসেছে। মারিয়ার আব্বু আম্মু তারা আব্বু আম্মুর রুমে আছে। মারিয়া খাবার না খেয়ে রুমে চলে এসেছে। রুমে এসে দেখে আমি মোবাইল টিপতে আসি। আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? এই নিন, এই কাগজে সই করে দিন। আমি এটা কিসের কাগজ আর কিসের সই করব? এটা ডিভোর্স পেপার। আমি আর আপনার সাথে থাকতে পারছি না। আমি আপনার কাছ থেকে মুক্তি চাই। দয়া করে সইটা করে দিন। রাসেল, আমি কি এতটাই খারাপ? আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? আমি না হয় তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, তার জন্য তোমার কাছে মাফ চেয়েছি। আর তুমিও তো আমাকে কম কষ্ট দাও নাই। যদি আমি সইটা করে দিই তাহলে তুমি খুশি হবে? আমি অনেক খুশি হব। ঠিক আছে, তাহলে আমি সই করে দিচ্ছি। তুমি সুখে থেকো। পারলে আমাকে মাফ করে দিও, আর কখনো মনে হয় আমার চেহারা দেখবে না। আচ্ছা, চলে যখন যাবে আমার একটা আবদার রাখবে? প্লিজ না করো না। কি আবদার? তুমি আমার সাথে একটু ছাদে যাবে, তবে তোমার চোখ বন্ধ রেখে নিয়ে যাব। আবার ভয় পেও না, তোমাকে ছাদ থেকে ফেলে দিব না। তুমি যদি আমাকে মেরে ফেলো তারপরও আমার কষ্ট হবে না, কারণ তোমার হাতে মরতে পারলে জীবনটা ধন্য মনে করব। চলো। আমি একটা কাপড় দিয়ে মারিয়ার চোখ বেঁধে দিলাম। তারপর মারিয়ার হাত ধরে নিয়ে যেতে লাগলাম ছাদে। মারিয়া অনেক কান্নাকাটি করছে। ছাদে আসার পর মারিয়ার চোখ খুলে দিলাম। ছাদ তো অন্ধকার, এখানে কেন নিয়ে আসলে? তারপর হঠাৎ সব লাইট জ্বলে উঠলো, আর সবাই একসাথে বলতে লাগলো, হ্যাপি বার্থডে টু ইউ, ম্যানি ম্যানি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। মারিয়া সবাইকে দেখে অবাক হয়ে গেল। তার চেয়ে বেশি অবাক হলো তার আব্বু আম্মুকে দেখে।
আব্বু আম্মু তোমরা এখানে কখন এসেছো তোমরা? আমরা রাতে এসেছি। রাসেল বাবা যে আমাদের সাথে সব খুলে বলেছে তোর সাথে রাসেলের মধ্যে কি হয়েছে। তোর এমন কাজ করা উচিত হয়নি। রাসেল পারতো তোকে অনেক আগে বাসা থেকে বের করে দিতে, কিন্তু তোর আব্বুর বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে দেখে কিছু বলে নাই। ওদের মতো ঘরের বউ হয়ে আসতে ভাগ্য লাগে, কিন্তু তোর কাজটা করা ঠিক হয়নি। আব্বু আম্মু আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে তোমরা ক্ষমা করে দাও। আমাদের কাছে ক্ষমা না চেয়ে শ্বশুর শাশুড়ির এবং রাসেলের কাছে চা। তারা যদি তোকে ক্ষমা করে তাহলে আমরা তোকে ক্ষমা করে দিব। মারিয়া আব্বু আম্মুর কাছে গিয়ে ক্ষমা চাইলো। তারা মারিয়াকে ক্ষমা করে দিছে। আমার কাছে আসতে চাইলে আমি বলি আগে কেকটা কাটার জন্য। তারপর মারিয়া কেক কাটলো। একজন একজন করে সবাইকে খাইয়ে দিল। তারা সবাই কিছুক্ষণ থেকে নিচে চলে গেল। অনেক ধন্যবাদ আপনাকে আমার শেষ আবদার রাখার জন্য। এখন আপনি আসতে পারেন। আমার কথা শুনে মারিয়া মুখটা মলিন হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ে গেল। যেই না মারিয়া চলে যাওয়ার জন্য পা বাড়াই, তখনই আমি মারিয়াকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। এই পাগলি, আমাকে ছেড়ে কোথায় যাও? তুমি জানো না এই রাসেল তোমাকে ছাড়া অসহায়? তুমি ভাবলে কি করে আমি তোমাকে যেতে দিব? তুমি জানো তোমাকে আমি বিয়ের আগে একদিন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে ভালোবেসে ফেলেছি। তাহলে আমাকে ডিভোর্স দিলে কেন? এখন তো তোমার কোনো অধিকার নেই আমাকে জড়িয়ে ধরার। কে বলেছে অধিকার নেই? অধিকার আগেও ছিল, এখনো আছে। তুমি তো আমাকে ডিভোর্স দিছো, তাহলে অধিকার থাকবে কি করে? আরে পাগলি, তুমি তো কাগজটা পড়েই দেখো নাই ওখানে কি লেখা ছিল। তুমি যখন বলছিলে ডিভোর্স পেপার, তখন যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। পরে চিন্তা করলাম তুমি যদি আমাকে ছাড়া সুখী থাকতে পারো তাহলে আমি তোমাকে ছেড়ে চলে যাই, তাই তোমার খুশির জন্য সই করে দিলাম। এখন একটু পড়ে দেখো তো, কাগজটায় লেখা আছে। তারপর মারিয়া কাগজটা পড়তে লাগলো। আপনারা শুনবেন কি লেখা আছে? তাহলে শুনুন। আমাকে কাছে পেতে হলে আমার সব শর্ত মানতে হবে। নিচে যেগুলো লেখা আছে সেগুলো যদি মানতে পারো তাহলে সই করবে। 1, আমাকে ছেড়ে কখনো যেতে পারবে না। 2, আমাকে সব সময় আদর করতে হবে। 3, রাতে ঘুমানোর সময় জড়িয়ে ধরতে হবে। 4, অফিসে যাওয়ার সময় 10টা কিস, আসার পর 10টা কিস করতে হবে। 5, তুমি রান্না করলে আমি পিছন থেকে জড়িয়ে ধরতে দিতে হবে। 6, আর সবশেষে আমাকে অনেক ভালোবাসতে হবে। এই ছিল কাগজের লেখা। মারিয়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল। আমি তোমার সব শর্তে রাজি। আমি অক্ষরে অক্ষরে তোমার চাওয়া পাওয়া পালন করব। তুমি শুধু আমার পাশে থেকো। মহারানী, অবশ্যই থাকবো। একমাত্র মরার আগ পর্যন্ত আমি তোমার পাশে থাকবো। আমার না অনেক খিদে পেয়েছে। ঠিক আছে, নিচে চলো। তুমি খাবার খাবে? ওই খাবার না, তোমার ঠোঁট দুটো খেতে চাই। এই না না, কে শুনে কার কথা? আমাকে শক্ত করে ধরে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে কিস করতে লাগলো। মনে হচ্ছে এতদিনের সব কষ্ট সব ঠোঁটের উপর দিয়ে মিটাচ্ছে। আমিও তার সাথে তাল মিলাতে লাগলাম। প্রায় 10 মিনিট পর ছেড়ে দিল। দুজনে হাঁপাতে লাগলাম। আরো কিছুক্ষণ থেকে নিচে আসার সময় মারিয়া বলল, আমাকে কোলে করে নিয়ে যাও। কি? তোমার মতো আটার বস্তাকে আমি কোলে নিব? কি বললে তুমি? আমি আটার বস্তা? ঠিক আছে, তোমার কোলে নিতে হবে না আমাকে। বুঝেছি, বউটা আমার অভিমান করছে। আসলে মারিয়া আটার বস্তা না, আমি তাকে রাগানোর জন্য বলেছি। আমি আর কোনো কথা না বলে মারিয়াকে কোলে তুলে নিলাম। মারিয়া আমার বুকে মাথা লুকিয়ে ফেললো। মারিয়াকে নিয়ে রুমে ঢুকলাম। মারিয়া আমার কোল থেকে নেমে ওয়াশরুমে ঢুকে গেল। আমি দরজা বন্ধ করে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর মারিয়া ওয়াশরুম থেকে বেরিয়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। ওই, আমার না একটা ছেলে লাগবে। ঠিক আছে, কালকে হাসপাতাল থেকে এনে দিব। ওই, আমি কি তোমাকে হাসপাতাল থেকে এনে দিতে বলছি বাচ্চা? তাহলে কোথায় থেকে এনে দিব? যা, আমার লজ্জা করছে। ও মা, তাই? স্বামীর সাথে বলতে কিসের লজ্জা? তোমার কাছে বলতে লজ্জা পাচ্ছি না। তোমার পাঠক পাঠিকারা সব দেখতে আছে এবং সব শুনতে আছে। তারা শুনলে সমস্যা কোথায়? তাদের জানতে হবে না? কি বলেন পাঠক পাঠিকা ভাই ও বোনেরা? তুমি জানো তোমার জন্য ছেলে আনতে আমার অনেক পরিশ্রম করতে হবে। করতে হলে করবে, তারপরও আমার একটা ছেলে চাই তোমার মতো। ঠিক আছে, চলো তাহলে মিশন শুরু করে দেই। ওই মিয়ারা, এখনো তাকিয়ে আছেন কেন? আমাদের কি শান্তি মতো মিশন শুরু করতে দিবেন না? বুঝেছি, লাইট বন্ধ না করলে আপনারা তাকিয়ে থাকবেন। আমি বিছানা থেকে নেমে লাইটটা অফ করে দিয়ে এসে মারিয়াকে জড়িয়ে ধরে ঠোঁটে কিস করতে লাগলাম। তারপর আস্তে আস্তে চলে গেলাম ছেলে আনার মিশনে। আর দেখতে হবে না, অনেক কিছু দেখে ফেলছেন। আপনাদের লজ্জা শরম কিছুই নেই। দেখতে দেখতে কিছুদিন চলে গেল। এর মাঝে
তিথির বিয়ে হয়ে গেল। তার বিয়ের খরচও আমি চালিয়েছি। এর মাঝে নানা নানি, মামা মামি আর রাইসা তারা এসে কিছুদিন থেকে আবার চলে গেছে আমেরিকা। আর আমি এখন অফিস দেখাশোনা করি। আব্বু, আম্মু, ভাবি, মারিয়া তারা বাসায় থাকে। ভাইয়া অন্য অফিস দেখাশোনা করে, আর বাকি কোম্পানি ম্যানেজার দেখাশোনা করে। মারিয়া আমার সব শর্ত পূরণ করে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। ক্ষুধার্ত পেট, খালি পকেটে আর মিথ্যা ভালোবাসা জীবনে অনেক কিছু শিখিয়ে যায়। কাউকে মন থেকে ভালোবেসে দেখুন, তাকে ছেড়ে থাকাটা মৃত্যুর সমান মনে হবে। তো কেমন হয়েছে জানাবেন। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি গল্প লিখি, আমার মনের অনুভূতি থেকে বাস্তবের সাথে কোনো মিল নেই। সবাই লাইক এবং কমেন্ট দিয়ে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকুন,